একদিন আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি, আর একদিন আমরা পড়ব ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন। পশ্চিম বাংলায় পুরোটা তো ইমপ্লিমেন্টেড হয়নি। এডুকেশনটা আগে কোথায় আছে সংবিধানে সেইটা আমাদের জানা জরুরি। বিনামূল্যে আবশ্যিক বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। যে খেলার টিচার রেখেছে, নাচের টিচার রেখেছে, গানের টিচার রেখেছে, পাস ফেল প্রথাটাই ভুল। ও ব্রাহ্মণের ছেলে, ও এর সাথে পড়বে না। একটা স্টুডেন্ট যদি পরীক্ষায় ফেল করে তাহলে সেই স্টুডেন্টটা ফেল না, ফেল হচ্ছে সেই টিচারটাও। পয়সাওয়ালা টিচার আপ বাপ, তাদের সব থার্ড বার সমস্ত কিছু বেশি। হ্যাঁ, একটা নতুন পরিবর্তন হয়েছে, তোমরা অলরেডি আপডেট পেয়ে গেছো। পরিবর্তনটা ভালো না খারাপ সেটা আমি জানি না, কিন্তু পরিবর্তনটা হয়েছে। আর স্কুল সার্ভিস কমিশনের এই পরিবর্তন, এটা নতুন না। এই ধরনের জিনিসপত্র আমরা আগেও দেখেছি, হঠাৎ হঠাৎ করে পরিবর্তন। এই পরিবর্তনের ফলে কি হলো, আমাদের টোটাল যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাই, পড়াশোনাটাই একটু বদল আনতে হবে। একটু মানে অনেকটাই, মানে পুরনো যেসব বই যারা লিখে ফেলেছে, বার করে ফেলেছে বই, সেই সব জায়গাতেও এই সমস্যাটা দেখা যাবে। প্রবলেমটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সি এবং ডি দুটোরই সিলেবাসের একটু পরিমার্জন হয়েছে। পরিমার্জন হয়ে কি হয়েছে, নতুন একটা জিনিস ঢুকেছে, লজিক্যাল রিজনিং। ঠিক। আর ন্যাশনাল এডুকেশন পলিসি, ইটস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বলে এরকম একটা পার্টকে ঢুকানো হয়েছে। লজিক্যাল রিজনিংটা হচ্ছে যে কোনো পরীক্ষার একটা পার্ট, বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার পার্ট। সেটা এতদিন ছিল না, সেটা ভুল ছিল। পরীক্ষাতেই আছে ওটা। হ্যাঁ, সব পরীক্ষারই পার্ট একটা, এক্সামের পার্ট একটা। কিন্তু সেটা যেহেতু এতদিন ছিল না, সেটা ভুল ছিল। সেটা এনে ঠিক কাজ হয়েছে, কিন্তু আনার সময়টা গন্ডগোলে। যে সময় প্রথমে যদি বলে দিত আমাদেরকে, তাহলে আমাদের পক্ষে ব্যাপারটাকে কোপ আপ করা বা শুরু করা অনেক সহজ হতো। যাই হোক, সময় এখনো চলে যায়নি, আমরা যাতে প্রিপারেশন নিতে পারবো না এরকম না। সেই জায়গাতে কি হয়েছে, একটু কারেন্ট অ্যাফেয়ার্সের বোঝাটা বা একটু আমাদের যেটা জেনারেল স্টাডিজ, যেটা জেনারেল অ্যাওয়ারনেস, সেই বোঝাটা একটু আমাদের কমেছে। কিন্তু তার সঙ্গে কিছু কিছু জিনিস যুক্ত হয়েছে, যেমন ইংলিশের কেসটা, ইংলিশটা একটু কমেছে। ঠিক আছে, তো এটা আপডেটেড, নো প্রবলেম। এটা খুব ভালো একটা সিলেবাস, বা এই সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া উচিত টু গেট বেটার স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট মানে ভালো আমার কর্মী পেতে গেলে অবশ্যই এই মেথড আনা উচিত, কোনো প্রবলেম নেই এতে। কিন্তু সময়টা একটু ডিলে হয়ে গেছে। তাই ডিলে ওরা করেছে, আমাদেরকে তো করতেই হবে, কিছু করার নেই। নাহলে আমরা আন্দোলন যাই দেখেছো, কোনো ফল কিছু নেই। আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হবে। তো সেই জন্যেই আজকেই আমরা নতুন টপিক করেছি, যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে সেটা খুবই একদম রিসেন্ট 2020-তে এসেছে। কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিমার্জন হয়েছে, সেগুলো আমরা জেনে নেব। এবং টোটাল স্কুল এডুকেশন সিস্টেম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এটা মোটামুটি 2 দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো বলে মনে হয়। টোটাল স্কুল এডুকেশন সিস্টেমটা আমাদের এর মধ্যে ঢুকে গেছে, আর আমাদেরকেও করতে হবে। সেই জন্যে একদিন আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি, আর একদিন আমরা পড়বো ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন। পশ্চিম বাংলায় পুরোটা তো ইমপ্লিমেন্টেড হয়নি, কতটা ইমপ্লিমেন্ট হয়েছে, এবং শিক্ষা রিলেটেড আর কিছু কিছু কি কি জিনিস আছে। এটার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই, এটা দেওয়ার কারণটাও এটাই, যে এই জিনিসটা তোমাকে লাগবে। মানে তুমি যখন একজন ক্লার্ক হিসাবে, একজন করণিক হিসাবে তুমি যখন জয়েন করবে কোনো স্কুলে, মেন স্কুলের যে পরিকাঠামো সেটা তোমার উপর নির্ভর করবে। মেন স্কুলের পরিকাঠামো, কোনো টিচার কিন্তু জানবে না কি হচ্ছে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কার কি, কিচ্ছু জানবে না। কত টাকা পিএফ, কত টাকা গ্র্যাচুইটি, কিচ্ছু জানবে না। তো টোটাল সিস্টেমটা তোমার উপর থাকবে। তো একটা গুরু দায়িত্ব, আর গুরু দায়িত্ব যারা পালন করবে তাদেরকে একটু ভালো যাচিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে, অসুবিধা নেই এতে, কিন্তু দরকার ছিল একটু আগে করা। যাকে হয়নি তো কিছু, আমাদের আর সে মরা কান্না কেঁদে লাভ নেই, যা হবে হবে, আমাদেরকে দেখে নিতে হবে। সি এর ব্যাপারটা তাহলে কি হবে, ওটা কি আমরা একটু জোর দিয়ে করবো? হ্যাঁ, সি এর ব্যাপার, ডি এর ব্যাপার, দুটোতেই জোর দিয়ে পড়বে, কিন্তু কোনটা একটু কমেছে আর কোনটা একটু বেড়েছে সেইটা একটু আমরা দেখব। দেখো, আমি যে টোটালটা দেখলাম, সেটা আমরা যে টপিকগুলো কাভার করেছি সেই টপিকগুলোই মেনলি সেখানে বলা রয়েছে। কি কি বলা রয়েছে যদি তুমি সিলেবাসটা দেখো, আমার যতটা মনে আছে আমি ততটা বলছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, সেখানে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। ঠিক। তার সঙ্গে সঙ্গে রয়েছে কারেন্ট ইভেন্টস, ইকোনমিক চেঞ্জেস কিছু যদি থাকে, ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা রয়েছে। তার সঙ্গে রয়েছে স্পোর্টস, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার সঙ্গে রয়েছে কম্পিউটার, বেসিক কম্পিউটার নলেজ অ্যান্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ঠিক আছে, অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন, এইটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস পার্টে। তো আমরা যেটা পড়েছি অতিরিক্ত কিছু পড়িনি, আমরা সিলেবাসের মধ্যেই রয়েছে, তো আমাদের পড়াশোনা ছাটকাট করার কোনো জায়গা নেই।
কিন্তু কোনো কোনো জায়গায় সামান্য একটু পরিবর্তন ঘটেছে, যেমন এই দুটো মিলিয়ে ছিল 30 নাম্বার, 15 30 নাম্বার, সেইটা কমে হয়েছে 20 নাম্বার। আর সেইখান থেকে 10 নাম্বার চলে গেছে লজিক্যাল রিজনিং, যেটা আমরা পরবর্তীকালে আবার প্র্যাকটিস করব নিশ্চয়ই, এবং তারা পার্টিকুলারলি বলে দিয়েছে এই ধরনের লজিক্যাল রিজনিংগুলোই করতে হবে। লজিক্যাল রিজনিং হচ্ছে একটা সাধারণের বুদ্ধিবৃত্তি, মানে একটা সাধারণ মানুষের এই বুদ্ধিগুলো থাকা দরকার। এবং তোমরাও জেনে রাখবে যে এইগুলোর জন্য বিরাট কিছু দরকার নেই, কিন্তু শুধু একটু চোখ কান খোলা রাখা এবং একটু অ্যানালিটিক্যাল পাওয়ার থাকলে এটা করতে পারবে। ইংলিশটা থেকে 5 নাম্বার কমে গেছে, ইংলিশটা থেকে 5 নাম্বার কমে গিয়ে যোগ হয়েছে সেটা আমাদের অঙ্কেতে, অঙ্কেতে 20 নাম্বার হয়ে গেছে। তো কি আছে এই টোটাল সিলেবাসটার মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, পরিবর্তন বিরাট তেমন কিছু হয়নি, কিন্তু ছোটখাটো নতুন নতুন বিষয় ঢুকেছে, সেইগুলো আমরা দেখবো। যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা ছিল না, এটা নতুন ঢুকেছে। লজিক্যাল রিজনিং, এটা ছিল না। কম্পিউটারের বেসিক নলেজ, সেটা ছিল অল্প সামান্য ছিল, যেটাকে আমরা প্রযুক্তির মধ্যে পড়বো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা করলে হবে না। কম্পিউটার বেসিক নলেজ, সেটাকে আলাদা করে আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক? তো আমরা যা পড়েছি সেগুলো তো পড়বেই, তার সঙ্গে এগুলো এক্সট্রা আবার নতুন করে ঢুকেছে। ঠিক আছে, অসুবিধে নেই, সিলেবাসটা একটু বেড়েছে, একটু প্রিসাইজ হয়েছে, অসুবিধে কিছু নেই, একটু বড় কিন্তু প্রিসাইজ হতে এসছে। ভালো লাগবে তোমাদের, পরীক্ষার আনসার করতেও ভালো লাগবে। ঠিক আছে, একঘেয়েমি একটা জিনিসের থেকে একটু অন্যরকম। যাকে আজকে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিটা একটু পড়ে নেবো, আর এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, অর্ধেকটা আজকে হবে, পরের দিন আবার বাকি অংশটা হবে। তো ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাকচুয়ালি শিক্ষা বলে জাতির মেরুদণ্ড, তাই তো? শিক্ষা জাতির মেরুদণ্ড, মানে আমরা শেখাই যাদেরকে, তারা আবার পরবর্তীকালে বিভিন্ন কাজে লাগাই বা শেখাই, এই হচ্ছে আমাদের সিস্টেম চলে আসছে দীর্ঘদিন আগে থেকে এই পদ্ধতি। যদি আমরা শিক্ষাকে একটু ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে শিক্ষাটা আসলে কি। আমি বাচ্চাদেরকে যেটা শেখাবো, সেই বাচ্চারা কি করবে সেটাকে দিয়ে? সেই বাচ্চারা সেটাকে কাজে লাগাবে। কিসে কাজে লাগাবে? যে ডাক্তার হবে সে মানুষের সেবা করবে, সেবা করবে মানে সে মানুষকে সার্ভ করবে, টাকা নিয়ে করুক যাই করুক সার্ভ করবে। আমি যদি ইঞ্জিনিয়ার করি, সে কি করবে? সে সার্ভ করবে। কি করবে? বিল্ডিং বানাবে, রাস্তা বানাবে, কম্পিউটারের উন্নতি করবে, মোবাইলের উন্নতি করবে, যা কিছু করবে টেকনিক্যাল উন্নতি সাধন করবে। তো আমরা যা কিছু শেখাই পরবর্তীকালে একটা ভালো নাগরিক তৈরি করার জন্য, যে নাগরিক আমাদেরকেই সুবিধা দেবে, সেই জন্যে বারবার শিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলেছে। আমাদের এখানে শিক্ষাটা হচ্ছে ইংরেজদের আমল থেকে হয়ে আসছে, যেটা সেটা হচ্ছে মানে পশ্চিম অনুসারী শিক্ষা। পশ্চিম অনুসারী শিক্ষা মানে কিরকম? আমাদের এখানে যারা শিক্ষাবিদ আছে, তারা বিভিন্ন বৈদেশিক যারা আছে, মানে বিদেশের যারা শিক্ষাবিদ আছে, তাদের যে সিস্টেম সেগুলোকে দেখে, এবং দেখে কিছুদিন পরে এসে ভারতের মতন করে একটা শিক্ষানীতি বানায়, এবং সেই শিক্ষানীতিটাকে নিয়ে বিভিন্ন ধরনের তর্জমা করতে করতে 5-7 বছর কেটে যায়। তারপরে ইমপ্লিমেন্টেশন হয়, ইমপ্লিমেন্টেশন হতে হতেও কিছুদিন সময় লেগে যায়, এবং সেইটা বছর 20 চলতে থাকে মোটামুটিভাবে। ঠিক? তো তার ফলে কি হয়, যখন বছর 20 পরে অ্যাকচুয়ালি সুফলটা পেতে থাকি আমরা। শিক্ষা তো স্লো সুফল দেয়, মানে আজকে আমি কোনো বাচ্চাকে শিক্ষা দিলাম আর কালকেই সে বিরাট কিছু হয়ে গেল, এরকম হয় না। শিক্ষা খুব স্লো সুফল দেয়। আর সুফলটা যখন থেকে আমরা পেতে শুরু করি, তখন দেখা যায় যে বৈদেশিক যারা পড়াশোনা করছে বা যারা চিন্তা করছে এইসব বিষয়ে, মৌলিক চিন্তা ভাবনা করছে, তারা অনেক এগিয়ে গেছে। তো আমরা সবসময় একটু পিছনে ল্যাগ করি, সবসময়। এটা আমাদের প্রবলেম, কারণ আমরা লোকের শিক্ষাকে অনুসরণ করে চলছি। যাই হোক, এই যে এডুকেশন পলিসি করার জন্য এডুকেশনটা আগে কোথায় আছে সংবিধানে, সেইটা আমাদের জানা জরুরি। কোন সংবিধানের কত নাম্বার আর্টিকেল, কত নাম্বার অনুচ্ছেদ এর সঙ্গে যুক্ত আছে, কোন সংশোধনী যুক্ত আছে, কেন এইটাকে নিয়ে নাড়াঘাটা হয়, কে কে এর ব্যাপারে পরিমার্জন করতে পারে, এই ডিটেলসটা আমরা প্রথমে জানবো। ঠিক আছে, তাই প্রথমেই আমরা দেখব ফার্স্ট যে আমি সাজিয়েছি, যে শিক্ষা এবং সংবিধান। সংবিধানের মধ্যে শিক্ষা কোন জায়গায় আছে সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তো আমার মনে হয় সবার প্রথম যখন 1947 সালে ভারতবর্ষ মানে স্বাধীন হয়, তারপর থেকে শিক্ষাটাকে রাজ্যের হাতেই ছাড়া ছিল। তখন কিন্তু অবৈতনিক শিক্ষা ছিল না, পয়সা দিয়ে পড়তে হতো। যেখানেই তুমি পড়ো পয়সা দিয়ে তোমাকে পড়তে হবে, সেটা প্রাক প্রাথমিক হোক, প্রাথমিক হোক, তারপরে সেকেন্ডারি মানে মাধ্যমিক লেভেল হোক, উচ্চ মাধ্যমিক, এইসব স্তরের তো কোনো ব্যাপারই নেই। ফলে এই শিক্ষাটা অধরা ছিল। একটা বিশেষ জনজাতি বা বিশেষ যারা শিক্ষিত বংশ, তাদের ছেলেমেয়েরাই পড়াশোনা করতে পারতো, বাকিরা সাধারণ কর্মী হয়ে রয়ে যেত। ঠিক, তখন রাজ্যের হাতে দায়িত্ব দেওয়া হয় যে তুমি তো রাজ্যের মানুষকে ভালো চেনো, তাই তুমি শিক্ষাটাকে চালাও। কিন্তু তার পক্ষে একা শিক্ষা চালানো কোনো সম্ভব ছিল না। তো যাই হোক, ওই জন্যে 1947 সালের 42তম সংশোধনী, ভেরি ইন্টারেস্টিং। 1947 সালের 42তম সংশোধনী অনেক জায়গাতে আছে। ভারতবর্ষে যেসব সংবিধানে প্রস্তাবনায় যেসব শব্দগুলো, ধর্মনিরপেক্ষ জাতীয় যেসব শব্দগুলো
পরবর্তীকালে ঢুকেছে, সবই কিন্তু এই 42তম সংশোধনী দ্বারা। আর এই 42তম সংশোধনীর মধ্যেই শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা হয়। আমরা জানি যে সংবিধানে একদম স্পষ্ট ভাগ আছে কোন কোন বিষয়গুলো কার কার আন্ডারে থাকবে, কোন কোন বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে, আর কোন কোন বিষয়গুলো রাজ্য সরকারের অধীনে থাকবে, এবং কোন কোন বিষয়গুলো যুগ্ম তালিকায় থাকবে, দুজনেরই দায়িত্ব। ঠিক আছে না? যেমন সীমান্তের যদি কথা বলি, সেটা সেন্ট্রাল ম্যাটার, মানে স্টেট ম্যাটার না, সেটা সেন্ট্রাল ম্যাটার। ঠিক আছে, সেটা কেন্দ্রের অধিকার। আবার যদি আমি আইন শৃঙ্খলার কথা বলি, সেটা রাজ্যের অধিকার, সেটা কেন্দ্র নাক গলায় না। ঠিক সে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সব হচ্ছে যুগ্ম তালিকায় পড়ে। রাজ্য ইমপ্লিমেন্ট করে, কেন্দ্র নীতি প্রণয়ন করে, পয়সা দেয়, এই ঘটনাটা থাকে। তো এই সিস্টেমটা চলতেই থাকছে। কত সালে এটা তৈরি হয়েছে? 1947 সালের 42তম সংশোধনী দ্বারা শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সট, 86তম সংশোধনী, সংবিধানের নেক্সট পার্টে আমরা আসবো। 86তম সংশোধনী, 42 থেকে 86 অনেকটা এগিয়ে গেছে। এর মাধ্যমে 21A অনুচ্ছেদে, মানে 21 এ অনুচ্ছেদে শিক্ষার অধিকার, কোনটা? না না, 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, তারপর থেকে প্রাথমিকভাবে শিক্ষা রাজ্যের এখতিয়ার ছিল। ঠিক। আর 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এটা যৌথ তালিকাভুক্ত করা হয়। ঠিক। হ্যাঁ। তো আগে তো একজন রাজ্যের ছিল, তারপরে রাজ্যের হাতে তো রাখা হলো না, রাজ্যের হাত থেকে যৌথ তালিকায় নিয়ে চলে আসা হয়েছে। ঠিক। নেক্সট প্রশ্ন এখান থেকে আসে, শিক্ষা যে শিশুর মৌলিক অধিকার, সেইটা কত নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে আমাদের সংবিধানের স্থান পেয়েছে? দেখো, এটা 21A অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানে স্থান পেয়েছে। 86তম সংশোধনী ছিল এটা, যে শিক্ষা শিশুর মৌলিক অধিকার। ঠিক। এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বিনামূল্যে আবশ্যিক বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। ইটস কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন। কোনো শিশু যেন বাদ না পড়ে, সেই জন্যে তাদেরকে কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন দিতে হবে। এইটা 86তম সংশোধনী। আর কত নাম্বার অনুচ্ছেদ? 21 এ। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখলে 42তম সংশোধনীতে লিস্ট চেঞ্জ হয়েছিল কার আন্ডারে থাকবে, আর 21 এ এইটা দ্বারা আমরা চেঞ্জ করেছি কি, মানে শিক্ষাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে। মৌলিক অধিকার যখনই একটা সংবিধানের স্বীকৃতি পেয়ে যাবে কোনো জিনিস, মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে একদম বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার কেন বলি এটাকে? ফান্ডামেন্টাল রাইট কোনো সরকার বা কোনো ব্যক্তি, বা ব্যক্তি তো ছেড়েই দাও, ব্যক্তির থেকে অনেক বড় সরকার, কোনো ব্যক্তি পরবর্তীকালে কোনো ল এই ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করতে পারে না। মৌলিক অধিকারকে তুমি সংশোধনীর মাধ্যমে কোনো চেঞ্জ করতে পারবে না। মৌলিক অধিকারকে কোনো রাজ্য হরণ করতে পারে না। তুমি যাই হয়ে যাক না কেন, যদি হয়ে যায়, সেইটা হয়ে যাবে সংবিধানের বিরোধিতা। আর সংবিধানের বিরোধিতা মানে সেই সরকারকেই পড়ে যেতে হবে, সংবিধান ফেলা যাবে না। সেই জন্যই ভারতবর্ষ এখনো টিকে রয়েছে, না থাকলে ভারতবর্ষ টিকে থাকতো না। সেই জন্য মৌলিক অধিকার হিসাবে যেহেতু দেখা হয়, শিশুর মৌলিক অধিকার হিসাবে, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বিনামূল্যে আবশ্যিক শিক্ষা দিতে গেলে কিছু কিছু চেঞ্জেস দরকার ছিল, ইনফ্রাস্ট্রাকচারগত কিছু পরিবর্তন দরকার ছিল। সেই পরিবর্তনটা কিন্তু হয়েছিল। একটা সময়ের পর থেকে তোমরা দেখবে তোমাদের স্থানীয় এলাকায় যে প্রাইমারি স্কুলগুলো হয়েছে, সেইগুলো যদি তুমি লক্ষ্য করে দেখো, দেখবে তাদের নামগুলো বদলে গেছে। আগে যখন হয়েছিল প্রথমে দিকে, তখন নাম হতো নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়, এরকম নাম হতো। তারপরে নামগুলো হয়ে গেল এফপি প্রাইমারি, মানে এফপি স্কুল, ফ্রি প্রাইমারি স্কুল, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের নামগুলো বদলে গেল। সেই বিদ্যালয়গুলো পরে স্থাপনা হলো কিসের নিরিখে? এই 86তম সংশোধনী 21A অনুচ্ছেদে যখন বলা হয়েছে শিক্ষা মৌলিক অধিকার, তার রেসপেক্টে স্থাপন করা হয়েছে সেইগুলো। আমি তো শুধু বলেই দিতে পারি না যে শিক্ষা আমাকে বিনামূল্যে আবশ্যিক শিক্ষা দিতে হবে, তার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামোর প্রথম উন্নয়ন যেটা হয়েছিল, সেটা হচ্ছে প্রতি কিলোমিটারে প্রাইমারি স্কুল। এটা প্রথম পরিবর্তন হয়েছিল, প্রতি কিলোমিটারে প্রাইমারি স্কুল করতে হবে, মানে 1 কিলোমিটারের মধ্যে, মানে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটারের মধ্যে একটা না একটা প্রাইমারি স্কুল করতে হবে, যাতে বাচ্চাদেরকে বহু দূরে হেঁটে গিয়ে পড়াশোনা না করতে হয়। এটা প্রথম একটা যুগান্তকারী স্টেপ হয়েছিল।
এবং তার সঙ্গে তো অনেক কিছু ছিল, পরিকাঠামোগত উন্নয়নের জন্য ছিল, যেখানে পিছিয়ে পড়া এলাকা সেখানে সেই ভাষায় শিক্ষা দেওয়ার জন্য সেই ভাষার কিছু টিচার নিয়োগ করা, এটা একটা ব্যাপার ছিল। তোমরা এখনো দেখবে বিভিন্ন স্কুলে, অন্যান্য চাকরিতে কি হয়, অন্যান্য চাকরিতে আমার টোটাল 100টা সিট আছে, তার মধ্যে এতগুলো জেনারেল, এত এসসি, এত এসটি, এত ওবিসি, এত আমার ইডব্লিউএস, এত পিএইচ, এইভাবে একটা ক্যাটেগরি ভাগ করা হয়। দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, মানে সবাই সেন্ট্রালি হয়ে গেল। এরপরে তার বিভিন্ন পোস্টিং, তুমি অমুক অফিসে যাও, তুমি এই অফিসে যাও, তুমি এই অফিসে যাও, এইভাবে হয়ে যায়। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যে সেখানে কোন স্কুলে কতজন এসসি টিচার থাকবেন, কতজন এসটি টিচার থাকবেন, কতজন জেনারেল থাকবেন, কোন বিষয়ে থাকবেন, তার একটা আলাদা ভাগ আছে। ঠিক, তার আলাদা ভাগ আছে। এটাকে 100 পয়েন্ট রোস্টার বলা হয়। 100 পয়েন্ট রোস্টার মেনে নিয়োগ করতে হয়। যে আমার স্কুলে দেখা যাচ্ছে পপুলেশন অনেক বেশি শিডিউল ট্রাইব আছে, যারা অন্য ভাষায় কথা বলে, সেখানে আমি শহর থেকে খুব সুটেড বুটেড একজন টিচারকে নিয়ে চলে এলাম। সে বাচ্চাদেরকে এসে এক্সাম্পল দিচ্ছে, রেফ্রিজারেটরের ভেতরে এটা রয়েছে, ওটা রয়েছে, সেটা রয়েছে। সে বাচ্চারা জীবনে কখনো রেফ্রিজারেটর দেখেইনি, তাকে বলছে রেফ্রিজারেটরের মধ্যে এইটা রয়েছে, ওইটা রয়েছে, সেটা রয়েছে। তো ফলে কি হচ্ছে, টিচারও ভালো, স্টুডেন্টও ভালো, কিন্তু টিচার আর স্টুডেন্টের মধ্যে সেই বন্ডিংটা তৈরি হয়নি। সেই কারণেই নিয়ম ছিল যে প্রতি কিলোমিটারে যেমন স্কুল তৈরি করতে হবে, সেরকম সেই ভাষা জানে বা সেই স্থানীয় এলাকার টিচারকে সেখানে নিয়োগ করতে হবে, এরকম একটা প্রভিশন কিন্তু তৈরি হলো। এবং প্রচুর প্রাইমারি স্কুল তৈরি হয়েছে সেই নিরিখে। অনেক প্রাইমারি স্কুলে কোনো ক্লাস হয় না, প্রাইমারি স্কুলে কোনো টিচার নেই, কোনো পরিকাঠামো নেই, মানে পরিকাঠামো আছে, দুটো বিল্ডিং, মানে দুটো রুম আছে, আর তেমন কিছু নেই, স্টুডেন্টও নেই সেরকমভাবে। ঠিক আছে, এইটা মিলেই চলছে, কিন্তু আইন আছে, আইন মেনেই তোমাকে কাজটা করতে হবে। ঠিক আছে, তো পরবর্তীকালে তোমরা যখন আরো ডিটেলসে পড়বে বা পড়েছো, হয়তো অনেকেই পড়েছো ইয়েতে বিএড করার সময়, যে আমাদের এই যে প্রসেসগুলো হয়েছিল সেগুলো ফেলিওর হয়ে যাওয়ার কারণটা কি। এতগুলো প্রসেস করা হয়েছিল, তবুও প্রাইমারিতে শিক্ষা হয় না, ছেলেরা পয়সা দিয়ে অন্য জায়গায় যায় পড়তে, মানে পাশাপাশি স্কুলে, তবু প্রাইমারি স্কুলে যায় না। তার কারণ হচ্ছে, যেই প্রবলেমটা ছিল সেইটা এনইপি 2020-তে আনা হয়েছে, সেটা হচ্ছে সামগ্রিক শিক্ষার অভাব। প্রাইমারি স্কুলে ইতিহাস, ভূগোল, বাংলা পড়ানো হয়, সামগ্রিক শিক্ষা হয় না। পাশের একটা বেসরকারি স্কুল যেখানে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, কিন্ডারগার্টেন স্কুল, বাসের স্কুলে, সেখানে কি হচ্ছে, খেলার টিচার রেখেছে, নাচের টিচার রেখেছে, গানের টিচার রেখেছে। তো সামগ্রিক একটা বিকাশ তৈরি হয়, এই সামগ্রিক বিকাশে জোর দেওয়া হয়েছে, সেটা আমরা পড়বো যখন এনইপি পড়বো। তাহলে এখানে আমাদের মেন যে পয়েন্টগুলো ছিল, প্রথমে 1976 সালের 42তম সংশোধনী, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 86তম সংশোধনী, 21 অনুচ্ছেদ এর মাধ্যমে কি করা হয়েছিল, শিশুকে মৌলিক অধিকার, মানে শিশুর মৌলিক অধিকার হিসাবে শিক্ষাকে এখানে রাখা হয়েছিল। 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বিনামূল্যে আবশ্যিক শিক্ষা দিতে হবে। এখানে একটা কথা আছে, 6 থেকে 14 বছর বয়সী শিশু, তাদের কোনো অ্যাকচুয়ালি গ্রেডেশন হয় না। গ্রেডেশন হয় না মানে কি, যেহেতু এই সময় থেকে পাস ফেল যে প্রথা, পাস ফেল কথাটা উঠে গেছে। লোকে অনেক সময় আমরা ভুল করে বলি পাস ফেল প্রথা উঠে গেছে, পাস ফেল প্রথা ওঠেনি, পাস ফেল প্রথাটাই ভুল। ঠিক, কি ব্যাপারটা, যে তোমাকে ফেল বলে কাউকে দাগিয়ে দেওয়া যাবে না। একটা স্টুডেন্ট যদি পরীক্ষায় ফেল করে, তাহলে সেই স্টুডেন্টটা ফেল না, ফেল হচ্ছে সেই টিচারটাও, সে ফেল হচ্ছে সিস্টেমটাও। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেখানে কি করা হয়েছিল, রিমেডিয়াল ক্লাস, গুরুত্বপূর্ণ, রিমেডিয়াল ক্লাস আনয়ন করা হয়েছিল। রিমেডিয়াল ক্লাস দিয়ে কি সিস্টেম হয়েছিল, যে হ্যাঁ, কোনো ছেলে যদি সেই, মানে যতটা তুমি মূল্যায়ন করেছো সেই মূল্যায়ন মানে যদি সেই মার্কস না পেয়ে থাকে, বা যদি সে কৃতকার্য না হয়ে থাকে, তাকে কি করতে হবে, তাকে রিমেডিয়াল ক্লাস নিয়ে তাকে তৈরি করতে হবে, যাতে সে পরবর্তী শিক্ষার জন্য বা পরবর্তী পর্যায়ে শিক্ষার জন্য তৈরি হতে পারে। লোকে এইটাকেই বলেছে যে যদি না পারে তার মানে ফেল, আর যদি পেরে যায় তার মানে পাস। আর টিচাররাও দেখেছে, আমার তো বাবা অত ক্ষমতা নেই, আমি এক দুজন টিচার মিলে চালাই, তার সঙ্গে মিড ডে মিলের হিসাব করি, আমাকে এই করতে হয়, আমাকে ওই করতে হয়, তো অত দরকার নেই বাবা, ওইসব ব্যাপার নেই, ফেল করেছিস তো ফেল করেছিস, সরকার পাস ফেল তুলে দিয়েছে, যা উঠে যা। আসলে পাস ফেল তোলেনি, বলেছে তাকে রিমেডিয়াল ক্লাস নিয়ে তাকে রেডি করো, কিন্তু তাকে রেডি করানোর সময় টিচারদের নেই। যাকে এইটা ছিল সমস্যা। দেখবো আমরা নেক্সট এই শিক্ষার অধিকার আইন, যেটা 2009 সালে অ্যাকচুয়ালি এসেছিল, কিন্তু কার্যকর হয়েছিল 2010 সালের 1 এপ্রিল থেকে। খুব ইম্পর্টেন্ট এই শিক্ষার অধিকার আইন। শিক্ষার অধিকার আইন যখন এলো, যেটা আমরা আগে পড়ছিলাম, ওই যে
86তম যে ইয়ে দিয়ে, সেটা 2002 সালে প্রথমে প্রস্তাবিত হয়। 2002 সালে প্রথম প্রস্তাবিত হয়, প্রথম প্রস্তাবনা আসে 2002 সালে। সেইখান থেকে আমি বললাম একটা জিনিসকে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে 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 অনেক সময় লেগে যায়। সেইটা এলো 2009 সালে আইন আকারে এবং কার্যকর হলো 2001 সালের 1 এপ্রিল। প্রত্যেকটা ডেট একটু গুরুত্বপূর্ণ। 2009 সালের আইন মানে 2009 হিসাবেই লেখা হয়, কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে 2010 সালের 1 এপ্রিল থেকে। কি কি বলা হয়েছিল এই শিক্ষার অধিকার আইনে, বিশেষ পয়েন্টগুলো আমরা একটু খেয়াল রাখবো। প্রথম হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা দিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান মানে আর্থিক অবস্থান। বর্ণ, জাতি, ধর্মের অনেক সমস্যা আছে, কোনো কোনো জায়গায় সমস্যাটা নেই, মানে পশ্চিমবাংলার মতন জায়গাতে এই সমস্যাটা একটু কম, কারণ পশ্চিমবাংলায় জাতিভেদ প্রথা বা জাতি প্রতি ঘৃণা এই জিনিসটা পশ্চিমবাংলায় কম, শিক্ষার জন্যই হোক বা শাসনের জন্যই হোক। কিন্তু এমন এমন জায়গা আছে সেখানে জাতি বিদ্বেষ, মানে ও ব্রাহ্মণের ছেলে ও এর সাথে পড়বে না, ও হিন্দুর ছেলে মুসলিমের সাথে পড়বে না, মুসলিম ছেলে হিন্দুর সাথে পড়বে না, খ্রিস্টানের ছেলেদের সাথে কেউ মিশতে যাবে না, এই ধরনের একটা ব্যারিয়ার আমাদের কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এর সমাধান কি? সমাধান তো একটা করতে হবে, আইন মেনে করতে হবে একটা। তো প্রথমে একটা আইন চাপিয়ে দেওয়া হলো, কড়া আইন, তুমি না মানলে বিপদে পড়বে, এটা আইন। ঠিক, তারপরে শুরু হলো প্রচার, মানুষের মধ্যে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে, যে না আমাদের এই জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এই বিভেদটা সমাজে করা চলবে না। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশু, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশু, যদি এরকম কোনো শিশু তোমার স্কুলে ভর্তি হতে আসে যেই ছেলেটির বয়স হচ্ছে 8 বছর, তাহলে বর্তমান পরিকাঠামো অনুযায়ী সেই ছেলেটি কিন্তু 1-এ ভর্তি হবে না, বা সেই ছেলেটা ধরো তুমি বললে যে তুমি তো কিছুই পড়োনি, প্রথম পড়তে এসছো, 8 বছর তোমার বয়স হয়েছে, যাও তুমি আগে প্রি প্রাইমারি পড়ে এসো, করা যাবে না। 8 বছর বয়স অনুযায়ী তার যে লেভেল, তার যে পর্যায়, সাধারণত ক্লাস 2-এ পড়ার কথা 8 বছর বয়সে, বা 3-তে পড়ার কথা, তাকে সেই 2 বা 3-তে তার অ্যাকর্ডিং টু তার ডেট অফ বার্থ 2 বা 3-তেই ভর্তি নিতে হবে। তো এখন প্রশ্ন হবে সে তো আগেরটা পড়েনি, ওই না পড়ার দরকার নেই। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল এডুকেশনের কনসেপ্ট। ফান্ডামেন্টাল এডুকেশন কখনো স্টেপ বাই স্টেপ এরকম না, ক্লাস 8 অবধি আমরা ফান্ডামেন্টাল এডুকেশনের মধ্যে পড়ি, এইটা প্রত্যেককে বাধ্যতামূলকভাবে দিতে হবে। কারণ সমাজে আমাদের যেমন ভালো নাগরিক দরকার, শিক্ষিত নাগরিক দরকার, সেই কারণেই বাবা প্রত্যেককে শিক্ষা দাও যাতে চোর ডাকাত গুন্ডা বদমাইশ কম হয়, এইটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য। নেক্সট, প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর শিশুর নির্দিষ্ট পরিমাণ জ্ঞান ও দক্ষতা তৈরি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ, যে আইন তো হয়ে গেল, প্রাথমিক শিক্ষাও হয়ে গেল, কিন্তু প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর শিশুর যে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান হয়েছে বা দক্ষতা হয়েছে, সেইটা কিন্তু যাচাই করার দায়িত্ব সেই টিচারদের, প্রাইমারি টিচারদের। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কিন্তু অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। অ্যাকচুয়ালি সমগ্র বিশ্ব যদি তুমি ঘুরে দেখো, তাহলে প্রাইমারি টিচারদের বেতন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অনেক বেশি হয়। আর আমাদের দেশে কি হয়, প্রাইমারি টিচারদের গুরুত্ব কম দেওয়া হয়। আমাদের হচ্ছে কলেজে যারা পড়ায় তারা হচ্ছে আসল টিচার, পয়সাওয়ালা টিচার, আপ ভাব তাদের সব ঠাট বাট সমস্ত কিছু বেশি, হ্যাঁ বেশি হোক অসুবিধে নেই, কিন্তু প্রাইমারি টিচার হচ্ছে আসল টিচার, যে একটা বাচ্চাকে ঠিকভাবে তৈরি করতে পারে। তবে তো গিয়ে হাই স্কুলে নাটকটা হবে, তারপরে হায়ার এডুকেশনে গিয়ে আরো বড় নাটক সিনেমা হবে, কিন্তু আসল তো হচ্ছে প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে যদি ঠিকঠাক করে না হয়, তাহলে বাচ্চা লিখতে পারে না, হাই স্কুলে চলে এসছে, হাই স্কুলে লিখতে পারে না, মাধ্যমিক পড়তে চলে গেছে, তার মানে কি টোটাল তার পেছনে যতজন শিক্ষক ছিল তাদের পেছনে যে খরচা আছে সেটা নষ্ট। সেই জন্যেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর শিশুর নির্দিষ্ট পরিমাণ জ্ঞান ও দক্ষতা তৈরি হবে, এটা ছিল শিক্ষার অধিকার আইনের আর একটা লক্ষ্য। এখান থেকে যেমনভাবে প্রশ্নগুলো পড়ে যে 2009 সালের শিক্ষার অধিকার আইনে কয়েকটা পয়েন্ট লিখে দিল, কোন পয়েন্টটা শিক্ষার অধিকার 2009-এর আইনে নেই, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। নেক্সট, ডোনেশন ফি বা ক্যাপিটেশন ফি নেওয়া যাবে না। এটাও একটা বিভিন্ন বড় স্কুলের একটা প্রবণতা ছিল যে ছেলেদের মেয়েদেরকে আমি ডোনেশন বা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করব, এবং লুকিয়ে চুরিয়ে এখনো বিভিন্ন জায়গাতে এটা চলে। কিন্তু যেহেতু এটা আইন হয়ে রয়েছে শিক্ষার অধিকার আইনে, যদি কেউ রিপোর্ট করে দেয় বা প্রমাণ করতে পারে যে আমাকে এই জায়গায় ভর্তি হওয়ার জন্য উমুক ব্যক্তি ডোনেশন চেয়েছেন বা উমুক স্কুল কোনো ক্যাপিটেশন ফি চেয়েছেন, তো সেই স্কুল থেকে শুরু করে সেই টিচার বা সেই প্রধান শিক্ষকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, মানে তার চাকরিও চলে যেতে পারে, কারণ এটা
একদম ফান্ডামেন্টাল অধিকার, ফান্ডামেন্টাল রাইট। নেক্সট, বিদ্যালয়ে ছোট শিশুদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট শিশুদের বিশেষ প্রশিক্ষণ মানে কি রকম প্রশিক্ষণ হয়? বলা হয় সামাজিক শিক্ষা একটা বড় শিক্ষা। সেই উদ্দেশ্যে শিশুদেরকে শুধুমাত্র টিচাররা পড়াবে এরকম না। তখন বলা হলো বিভিন্ন এলাকায় যে সমস্ত ব্যক্তি আছে, ধরো কেউ মাছ চাষ করে, সেই মাছ চাষ করার ব্যক্তিকে তুমি নিয়ে এসো এবং শিশুদেরকে শিক্ষা দাও যে কি করে মাছ চাষ করতে হয়। বা কেউ ফুল চাষ করে, কেউ নার্সারি করেছে, তাদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে ডেকে নিয়ে এসে স্কুলে শিক্ষার ব্যবস্থা করো। কিন্তু ম্যাক্সিমাম লোকই এটা করে না, তার কারণ আমাদের এখানে কোনো ইন্সপেকশনের ব্যাপার নেই, কে কি করলো দেখার কোনো ব্যাপার নেই। আর যদি ইন্সপেকশন হয়েও থাকে তাহলে আমাদের এখানে ঘুষ ঘাসের এমন ব্যাপার আছে, ঘুষ ঘুষে এক জ্বর, ঘুষের ঘুষ ঘুষে জ্বর, নচিকেতার একটা গান ছিল, এমন জ্বর যে আসবে ইন্সপেকশন করতে, তাকে কিছু টাকা দিয়ে দিলেই ব্যাপারটা পুরো সাল্টে যাবে। তাহলে অসুবিধা নেই, যে যেমন পারে করে যাচ্ছে। সাফারার হচ্ছে ছোট শিশুরা, এবং শারীরিক মানসিকভাবে শাস্তি দেওয়া যাবে না। অনেক শিক্ষককে আমি দেখেছি এর ব্যাপারে জোরদার সওয়াল করতে, যে শারীরিক এবং মানসিকভাবে শিক্ষা মানে শাস্তি দেওয়া, দুমদাম করে মারে বলে, এবং যে এই না মারলে এইসব বাঁদরের ছেলেরা ঠিক হবে না। দেখো, এটা ঠিক যে কিছু বাচ্চা একটু শাসনে প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ বাচ্চাকে তুমি শাসন করতে যে এমন বেত্রাঘাত করলে, এমন মানসিক আঘাত করলে, গরু, গাধা, ছাগল, ভেড়া এরকম করে ডাকতে শুরু করলে, সেই ছেলেটা হীনমন্যতায় ভুগতে শুরু করে। একটা ছেলে তার সামনে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে নিজেকে, কিভাবে যাবে, সেইটা খুব বড় ম্যাটার করে। বাচ্চা ছেলে তো, তারা অনেক কিছু জিনিসপত্র দেখে চলে, তাই না? একটি এরকম ছেলে আছে, সে ছেলের বাড়ির থেকে অতটা টিফিন দেয় না, কিন্তু অনেক ছেলেরা ভালো ভালো টিফিন নিয়ে আসে। বাবা মা তো খুব ভালো, আমি এত রোজগার করছি, তাহলে আমি একটা টিফিন দেবো না ছেলেকে, দিয়ে দিল। কিন্তু সেই ছেলেটি যখন ওই ভালো টিফিনটি খেতে থাকে, অন্যান্য বাচ্চা ছেলেদের মনে কিন্তু বিশাল ইম্প্যাক্ট পড়ে, খুব ইম্প্যাক্ট পড়ে। সে তখন ভাবে যে আমার যদি এরকম হতো খুব ভালো হতো। হ্যাঁ, তো আমার একবার স্কুলে এরকম হয়েছিল যে স্কুলে সব বাচ্চারা রাখি পরায়, তো রাখি পরায়, সব হাতে রাখি পরাচ্ছে। তো আমি বললাম যে না, আমি তো রাখি পরবো না। তখন আহ, দেখছি যে অনেক টিচার করেছে কি, 2 হাত ভরে রাখি পরে নিয়ে এসেছে, এবং সেই রাখি পরে নিয়ে এসে ফেসবুকে ছবিও দিয়েছে, দেখো বাচ্চাদের দান। ভালো কথা, বাচ্চাদের দান। কিন্তু যে বাচ্চাটা রাখিটা কিনতে পারলো না, 2 টাকা করে দাম এক একটা রাখি, সে কিনতে পারলো না, সে তার বাবার কাছে গিয়ে হয়তো বলবে যে সবাই রাখি পরাচ্ছে, আর যারা রাখি পরাচ্ছে স্যার হয়তো তাকে একটু বেশি ভালোবাসবে, তার প্রতি তার নজরটা একটু অন্যরকম হয়ে যাবে। তো ফলে সেই বাচ্চাটার বাবা, তার হয়তো সে ক্ষমতায় নেই, তার উপর একটা এক্সট্রা প্রেসার পড়বে, শুধুমাত্র কি আমার ভালোবাসা দেখানোর জন্য। আমার প্রয়োজন নেই সেই ভালোবাসা দেখানোর, যে ভালোবাসা আমাকে এটা দেয়। তো টিচারদের ক্ষেত্রে এইটা খুব জরুরি আমার মনে হয়, যে এই বিভেদমূলক আচরণটা সে ছাত্রদের সঙ্গে করবে না। এতে মানসিক শাস্তি দেওয়া হয়, শুধু শারীরিক শাস্তি না, মানসিক শাস্তি দেওয়া হয়। আর মানসিক শাস্তি একটা মানুষের, যে কোনো মানুষের, তোমরা যারা বড় হয়েছো, আমরা যারা আছি, মন যদি খারাপ থাকে না, মানসিক যদি উৎকণ্ঠা থাকে, তাহলে কোনো কাজ হতে পারে না, আর সমস্ত রোগ তাকে এসে ধরবে। তাই বাচ্চাদের যদি মানসিক শাস্তি দেওয়া হয়, তাহলে সেই বাচ্চা শেষ হয়ে যাবে। তো শিক্ষার অধিকার আইনের প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে সবাইকে শিক্ষা দিতে হবে, এবং বাধ্যতামূলক 6 থেকে 14 বছর বয়সী শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষার নির্দিষ্ট জ্ঞান হবে। দ্বিতীয়, ডোনেশন নেওয়া যাবে না। তারপরে ছোট শিশুদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আলাদা জায়গা থেকে, এবং শারীরিক মানসিক শাস্তি দেওয়া যাবে না। এইগুলো ছিল বেসিক পয়েন্ট। আইন তো এরকম হয় না, আইন পাতার পর পাতা লেখা হয়, পাতার পর পাতা আইন পড়ার দরকার নেই। এখান থেকে একটা পয়েন্ট তুলে দিয়ে বলতে পারে এটা কি 2009 সালের আইনের অংশ, কি অংশ না, এরকম হতে পারে। বা 4টে পয়েন্ট দিয়ে বলতে পারে কোনটি 2009 সালের শিক্ষার অধিকার আইনের অংশ নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। নেক্সট, এই শিক্ষার অধিকার আইনে যতগুলো অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদগুলোর সঙ্গে যেগুলো অ্যাটাচ, সেইগুলোকে আলাদা করে একটু লিখেছি। মোটামুটি 3টে অনুচ্ছেদ এখানে আছে, অনুচ্ছেদ 41, অনুচ্ছেদ 45, মানে আর্টিকেল 41, আর্টিকেল 45, আর্টিকেল 46। এই 3টে জায়গায় 3টে রকম ব্যবস্থা লেখা আছে। প্রথমটা হচ্ছে রাষ্ট্রের আর্থিক সীমার মধ্যে শিক্ষার সুযোগের ব্যবস্থা করবে। শিক্ষার সুযোগের জন্য আমরা অনেক কিছু কথা বলি, এইভাবে এইভাবে শিক্ষা করার দরকার, এইভাবে এইভাবে স্কুল করার দরকার, কিন্তু পুরোটাই ডিপেন্ড করে কতটা পরিমাণ টাকা বরাদ্দ হচ্ছে। অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, স্কুলের ছাদ ভেঙে জল পড়ছে, অনেক কিছু ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। মানে বাথরুম থাকে না ছেলে মেয়েদের ঠিক মতন করে,
তো অনেক সময় বাচ্চারা সেখানে এসে অনেক অকওয়ার্ড ফিল করে। সেই জন্যে আর্থিক সীমার মধ্যে বলে দেওয়া হয়েছে শিক্ষার সমস্ত সুযোগের ব্যবস্থা করবে কে না, রাষ্ট্র করবে। নেক্সট 45-এ কি বলা হচ্ছে, 6 বছর বয়স অবধি শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার অধিকার আইনে বলা আছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের। তাহলে 6 বছর বয়সের আগে ছেলেরা কি কিছু পড়বে না, শিখবে না? নাকি যাদের ঘরে মানে ইয়ে রয়েছে, মানে যাদের আর্থিক পরিস্থিতি ভালো রয়েছে শুধুমাত্র তারাই শিখবে, বাকিরা কিছু শিখবে না? এরকম তো হয় না। তাহলে 6 বছরের আগে অবধি বাচ্চাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আর শুধুমাত্র তাই না, এই বাচ্চাদের পুষ্টির দায়িত্ব নিতে হবে। শুধু বাচ্চার না, বাচ্চা জন্মের আগে থেকে পুষ্টির দায়িত্ব নিতে হবে, তবেই একটা সবল সুস্থ দেশ গড়া তোলা সম্ভব। বাচ্চা যখন মায়ের পেটে আছে, গর্ভে রয়েছে, তখন থেকে তার, যেটা আমরা পড়েছি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেগুলো পড়েছি, সেখানে দেখেছি যে বাচ্চা যখন মায়ের পেটে আছে তখন থেকে তার যাতে পুষ্টিগুণের কোনো অভাব না হয়। অনেকেরই নেই, অনেক জায়গাতেই দেখবে বেশিরভাগ গরিব মানুষের ঘরে বিকলাঙ্গ ছেলে জন্মায়, বেশিরভাগ গরিব মানুষের ঘরে। তার কারণ হচ্ছে পুষ্টির অভাব, নাথিং এলস। কারোর কোনো অভিশাপে হয় না, পুষ্টির অভাবে হয়। তারপরে যদিও হলো বাচ্চা একটা, সেই বাচ্চার সঠিক খাবার দাবার অনেকের হয় না। তাদেরকে কি করতে হবে, তাদেরকে একটা শিক্ষার জায়গাতে নিয়ে যেতে হবে এবং তাদের ন্যূনতম পুষ্টির ব্যবস্থা করতে হবে। তার জন্য ডাল আসে, তার জন্য ডিম আসে, এবং অনেক সময় এগুলোকে অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিদ্যাবটিকা বলা হয়, অঙ্গনওয়াড়ি বলা হয়, অনেক জায়গায় খিচুড়ি স্কুল বলে, বিভিন্ন ভাগ আছে, আইসিডিএস আছে, এর মধ্যে বিভিন্ন ভাগ আছে, এবং তারা সংস্থায় তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, যারা কাজ কি, যে 6 বছর বয়স অবধি শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে শিক্ষার অধিকার 2009, অধিকার আইন 2009, সেটাতে বলা ছিল 6 থেকে 14 বছর বয়সী। আর অনুচ্ছেদ 45-এ বলা আছে 6 বছর বয়স অবধি। না, এর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ির মধ্যে পার্থক্য আছে। অঙ্গনওয়াড়ি, অঙ্গন মানে হচ্ছে, অঙ্গন মানে কি, আঙিনা, তাই না? আঙিনা মানে দুয়ার, দুয়ার ওয়ারি মানে পার বাড়িতে গিয়ে কাজ করবে অঙ্গনওয়াড়ি, বুঝতে পেরেছো? মানে অঙ্গনওয়াড়ি মানে হচ্ছে প্রত্যেক অঙ্গনে গিয়ে গিয়ে তারা ব্যবস্থা করবে, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি। আর আইসিডিএস তার একটু, হ্যাঁ, উঠান, অঙ্গন মানে হচ্ছে উঠান, সেই উঠান, উঠানে গিয়ে গিয়ে ব্যবস্থা করবে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি। আরো ইন্টেন্সিভ মানে আরো পুঙ্খানুপুঙ্খ ভেতরে ভেতরে ঢুকে বাচ্চাদেরকে বাড়ির থেকে ডেকে এনে শিক্ষা দেওয়া হবে, ঠিক আছে। আর আইসিডিএস হচ্ছে তার উপরের লেভেল, বুঝতে পেরেছ? তাহলে 6 বছর বয়স অবধি শিশুদের কোন অনুচ্ছেদে রয়েছে? 45 নাম্বার অনুচ্ছেদে রয়েছে। আর 46 নাম্বার অনুচ্ছেদে রয়েছে পিছিয়ে পড়া অংশের, বিশেষ করে এসসি এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা। মানে মেন ফোকাসটাই হচ্ছে শিক্ষায় এদেরকে আনতে হবে। অনেক জায়গা আছে কিরকম, সেখানে আমাদের পশ্চিমবাংলায় হয়তো এই সমস্যাটা নেই, কিন্তু অনেক জায়গাতে আছে যেখানে উচ্চ বর্ণের ছেলেরা, তথাকথিত উচ্চ বর্ণের ছেলেরা, মানে যারা হচ্ছে একটু পয়সা প্রতিপত্তি করে ফেলেছে, তারা এসসি এসটি ছেলেদের সঙ্গে পড়বে না, ছায়া নাকি লেগে গেলে তাদের সমস্যা হয়। এখনো রয়ে গেছে, এখনো রয়েছে। গুজরাটে কে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেছে, বলছে একজন, বলছে তুই দলিত হয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেছিস, মার, বলে তাকে মারধর করেছে। কতটা বড় অন্যায় এখনো সমাজের মধ্যে রয়ে গেছে। তাহলে বাচ্চা শিশুদের ক্ষেত্রে যদি সেই অন্যায় থাকে, যেই শিশুটা এই প্রেশার নিয়ে ছোটবেলা থেকে বড় হবে যে ওদের সঙ্গে আমি পড়তে পারি না, ওদের সঙ্গে আমার মেশার অধিকার নেই, সেই শিশুটা সারা জীবনে কি কোনো ভালো কাজ করতে পারবে? ইচ্ছা হবে তার এই দেশের জন্য কোনো ভালো কাজ করার? ইচ্ছাই তো হবে না। আমাকে যদি হতো, আমার তো ইচ্ছাই হতো না। কেন করবো এই, যদি আমাকে এই শিক্ষা দেয়? দেশ তার কথা ভেবেছে, সেই জন্য অনুচ্ছেদ 46-এ তাদের জন্য আলাদা প্রভিশন রেখেছে এসটি শিশুদের শিক্ষার প্রসারে। যদি কেউ কখনো ডিনাই করে যে না আমি ভর্তি নেব না, বা এই কারণে আমার অমুক হয়েছে তুসুক হয়েছে, এসব যদি বলে, যদি একবার সেটা থানায় রিপোর্ট করা যায়, তাহলে কিন্তু তার জেল হয়ে যাবে। যে ব্যক্তি বলবে তার কিন্তু জেল হয়ে যাবে। এইটা ছিল শিক্ষার অধিকার আইনের অন্তর্গত যে 3টে আমাদের অনুচ্ছেদ আছে, 41, 45, 46। 41-এ আছে সাধ্যমতো শিক্ষার ব্যবস্থা, 45 আছে 6 বছর অবধি, আর 46-এ আছে পিছিয়ে পড়া অংশের শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, ঠিক। নেক্সট, জাতীয় শিক্ষানীতি। এরপরে
আমাদের যেটা এলো সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এর আগে আমরা হিস্টোরিক্যাল গ্রাউন্ডটা দেখে নিলাম যে কোন জায়গায় আছে সংবিধানে, কত নম্বর অনুচ্ছেদে। সেখানে গুরুত্বপূর্ণ কি দেখলাম, দুটো সংশোধনী দেখলাম, একটা 42তম সংশোধনী, একটা 86তম সংশোধনী, একটা 86তম সংশোধনী। দুটো সংশোধনীর কথা দেখলাম। অনুচ্ছেদ দেখলাম 21 এ, 41, 45, 46, ঠিক না? এই কটা দেখলাম তো মোটামুটি। তাহলে আর একবার বলে দিই, 42 এলো রাজ্যের অধিকার থেকে, মানে রাজ্যের তালিকা থেকে যৌথ তালিকা। তারপরে কিসে এলো 86তে এলো মৌলিক অধিকার, 86তম সংশোধনীতে মৌলিক অধিকার, আর সেইটা উল্লেখ করা রইলো 21 এ এই অনুচ্ছেদে। 41 অনুচ্ছেদে কি রইলো, রাষ্ট্র তার ক্ষমতার মধ্যে, আর্থিক সীমার মধ্যে সে শিক্ষার ব্যবস্থা করবে। 45 কি এলো, 45 এলো প্রথম থেকে 6 বছর, মানে বাচ্চা জন্মানো থেকে 6 বছর বয়স অবধি শিশুদের শিক্ষার ব্যবস্থার কথাও কিন্তু রাষ্ট্রকে ভাবতে হবে। এবার রাষ্ট্রের দায়িত্ব পড়ে গেল এটা। এবং 46 ব্যাপারটা কি হলো, যে পিছিয়ে পড়া অংশের ছেলেরা যারা আছে, মানে ছাত্রছাত্রীরা আছে, বাচ্চারা আছে, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক, এই মৌলিক অধিকার হয়ে গেলে একটা সুবিধে কি জানো, মৌলিক অধিকার হয়ে গেলে ধরো সরকার করছে না কোনো জিনিসটা, হতেই পারে সরকার করছে না, সে দেখেছে ফায়দা কম আমার, এখানে এটা করব না আমি, ঠিক আছে, আমার যেখানে বেশি ফায়দা, আমাকে তো ভোটে জিততে হবে, তো ভোটে জেতার জন্য আমাকে যেইখানে যেটা বেশি দেওয়ার দরকার আমি সেটা দেবো, এই কাজটা করব না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই এগেনস্টে একটা কেস করে দেয়, একটা জনস্বার্থ মামলা পিআইএল যদি একটা করে দেয়, তাহলে কিন্তু সরকারকেও ঘাড় বুঝে সেটা মেনে নিতে হবে, কারণ এটা মৌলিক অধিকার। যাকগে, নেক্সট আমরা যে জাতীয় শিক্ষানীতি পড়ছিলাম, সেই জাতীয় শিক্ষানীতি প্রথম, মানে এই নিয়ে 3বার জাতীয় শিক্ষানীতি হয়েছে, 3বার। স্যার, বলো। বলছি যে আমাদের তো আগে সংবিধানে 10টা মৌলিক কর্তব্য ছিল, এখন একটা নতুন যোগ হয়েছে, ওটাও তো এই শিক্ষা নিয়ে 6 থেকে 14 বছর বয়সী হ্যাঁ ওইটাই, শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। হ্যাঁ ওটা 300 তে আছে, তাহলে ওটা তো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে, ওটা এর মধ্যে কোনো আসবে না? মৌলিক কর্তব্য আলাদা জিনিস, মৌলিক কর্তব্য নাগরিকের জন্য হয়, মৌলিক অধিকার রাষ্ট্র দেয়। আচ্ছা, মৌলিক কর্তব্য কার হবে, মৌলিক কর্তব্য আমার হবে, আমি একজন নাগরিক, রাষ্ট্রের প্রতি আমার কি কর্তব্য, সেটা মৌলিক কর্তব্য, ঠিক। আর রাষ্ট্র আমার প্রতি কি দায়িত্ব নেবে, সেটা হচ্ছে আমার মৌলিক অধিকার, বুঝতে পেরেছো? তো এই যে শিক্ষার অধিকার আইন, এটা হচ্ছে মৌলিক অধিকার, হ্যাঁ, এটা 21 এতে আছে। নেক্সট, তো এখন অব্দি 3বার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, 3বার। প্রথমবারটা করা হয়েছিল 1968, তারপরে 1986, এটা পরিমার্জন হয়ে হয় 1992, আর তারপরে এনইপি হয়েছে 2020 সালে, যেটা এখনো ইমপ্লিমেন্ট ঠিক মতন ভাবে হয়নি, কিন্তু চেষ্টা করা হচ্ছে ইমপ্লিমেন্ট করার, ঠিক। তো প্রথম যেটা আমার হয়েছিল সেটা আমি দেখি একটু, 1986-তে কিরকম সিস্টেম ছিল। 1986-তে মেনলি আমরা পরিকাঠামোটার কথা ভাববো, যে কোন বয়সে কি হবে। তখন ছিল 8+3 এই সিস্টেমে পড়ানো হতো, ঠিক, মানে ক্লাস 8-এর পরে বাচ্চাদেরকে ভাগ করে দেওয়া হতো। 8 অবধি আমাদের ছিল মৌলিক, যেটা মানে ফান্ডামেন্টাল এডুকেশন, তারপরে ভাগ করে দেওয়া হতো তুমি আর্টসে পড়বে না সায়েন্সে পড়বে না কমার্সে পড়বে, বুঝে নাও। এবং কত বছর পড়বে, 3 বছর পড়বে, 9, 10, 11, এই পরীক্ষাটা তখন হতো, ঠিক। তারপরে 1986 সাল থেকে যে নিয়ম নীতিটা পালন হচ্ছিল, মানে যেটা মানা হচ্ছিল, সেটা হচ্ছে 10+2, মানে স্কুল এডুকেশনের কথা বলছি, হায়ার এডুকেশন না। হায়ার এডুকেশনের পরিবর্তনটা অনেকটা কি হয়, এই শিক্ষা নীতির উপর না, হায়ার এডুকেশনের পরিবর্তনটা একটা মানে স্বশাসনের উপর নির্ভর করে, মানে একটা রাজ্য ঠিক করতে পারে, কারণ রাজ্য একটা আইন তৈরি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করে, তো সেটা একটা বিশ্ববিদ্যালয়ের আইন হয়। সেই জন্যে আমরা দেখেছি যখন আমাদের সিনিয়ররা কলেজে পড়াশোনা করেছে, তখন ছিল 2+1, 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে, আর 1 বছর পড়তে হতো থার্ড ইয়ারটা। তারপরে আমরা যখন পড়াশোনা করেছি কলেজে, তখন দেখেছি 1+1+1, 1 বছর 1 বছর 1 বছর। তারপরের জেনারেশন যখন এলো, তখন তারা কি করলো, সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল, ঠিক আছে না, 6 মাস করে সব সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল। তো এই যে পরিবর্তনগুলো, এইগুলো কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বায়ত্ত শাসনের মধ্যে পড়ে, ঠিক আছে, রাজ্যও সেক্ষেত্রে একটা আইন প্রণয়ন করে, কিন্তু প্রাথমিক শিক্ষা এবং স্কুল শিক্ষা
সেইটা হয়ে গেল 10+2, মানে প্রথম থেকে ক্লাস 10 অবধি পড়বে বাচ্চারা, তারপরে 2 বছর আলাদা করে 11-12 পড়বে, 10+2। ঠিক আছে, দেখবে তোমরা এখনো ফর্ম ফিল আপ করতে গেলে বিভিন্ন জায়গাতে তোমাকে দেখা দেখাবে যে +2, 10+2 পাস হতে হবে, বা +2 লেভেলে যে না মার্কস পেয়েছে, কোনো জায়গায় সেটাকে হায়ার সেকেন্ডারি বলে, কোনো জায়গায় সেটাকে সিনিয়র সেকেন্ডারি বলে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। ঠিক, তার আগে কলেজেও পড়ানো হতো এই 10+2, 11-12 কিন্তু কলেজেও পড়ানো হতো। তারপরে কলেজ থেকে সেটাকে বন্ধ করে দেওয়া হলো, পুরোপুরি সেটাকে স্কুলে নিয়ে চলে আসা হলো। এর জন্য প্রচুর মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ করা হয়েছে, কারণ কলেজগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে। তো নেক্সট, যা কিছু লুপহোলস ছিল, যা কিছু প্রবলেম ছিল 68, 86-তে এবং পরবর্তীকালের প্রত্যেকটা আইনে, এবং আইনগুলো প্রণয়ন করতে গেলে যে বাধাটা পেতে হচ্ছিল, সেইটা কিন্তু 2020 সালে আমরা চেঞ্জ করতে পেরেছি। মানে 2020 সালে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই 2020 সালে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে তার একটা ব্রিফ আইডিয়া আমরা এখান থেকে পাওয়ার চেষ্টা করব। কি? ফার্স্ট কেস হচ্ছে 5-3-3-4, এই স্ট্রাকচারটা কি? পুরনো 10+2 এর জায়গাতে এটা এসেছে 5-3-3-4। এটা কিরকম? এইটার একটা দেখো এখানে লেখা আছে, একদম ফান্ডামেন্টাল থেকে শুরু হয়। ফান্ডামেন্টালটা হচ্ছে এখানে 5 ইয়ার্স, তারপরে 3 ইয়ার্স, তারপরে 3 ইয়ার্স, তারপরে 4 ইয়ার্স। ফান্ডামেন্টাল শুরু হচ্ছে কত থেকে? শুরু হচ্ছে 3 বছর বয়স থেকে শুরু হচ্ছে। ঠিক, 3 বছর বয়স থেকে শুরু হলো এবং এইটা চললো, দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। 3 বছর থেকে 8 বছর বয়স অবধি চললো। 3 বছর থেকে 8 বছর বয়স অবধি এজ গ্রুপটা হচ্ছে 3 থেকে 8 ইয়ার্স। তাহলে বলো তো 8 বছরে একটা ছেলে কোন ক্লাসে পড়তে পারে, বা একটা স্টুডেন্ট কোন ক্লাসে পড়তে পারে 8 বছর বয়সে? কিসে পড়তে পারে? 3-তে না, অ্যাকচুয়ালি 2-তে পড়ার কথা। মানে এখন 6 বছরে করা হচ্ছে, তো 6 বছর, 7 বছর, 8 বছর, মানে 2-তে পড়ার কথা বলা হচ্ছে। কোনো কোনো জায়গায় 3-তে ছিল, কিন্তু এখন বলা হচ্ছে 2-তে পড়ার। মানে এখান থেকে ক্লাস 2 অবধি সিস্টেমটাকে ভাগ করা হয়েছে দুটো ভাগে। একটা কি? অঙ্গনওয়াড়ি, বালবাটিকা স্কুল, প্রি স্কুল, এই সমস্ত জায়গাতে পড়ানো হচ্ছে কত বছর? 3 বছর। আর 2 বছর পড়ানো হবে প্রাইমারি স্কুলে। কোন ক্লাসগুলো? 1 and 2। তাহলে 3 বছর বয়স থেকে 6 বছর বয়স অবধি পড়বে। 3 বছর বয়স থেকে শুরু হচ্ছে, 3 থেকে 6 বছর বয়স অবধি পড়বে অঙ্গনওয়াড়ি, বালবাটিকা, বাচ্চাদের যে স্কুলগুলো, প্রি প্রাইমারি যে স্কুলগুলো, সেই স্কুলে পড়বে 3 থেকে 6 বছর। 6 বছরে সে আমাদের তথাকথিত প্রাইমারি স্কুলে অ্যাডমিশন নেবে এবং সেখানে 2 বছর পড়বে। সেখানে 2 বছর। কি কি 2 বছর? 1 and 2। বাস, এইটা হয়ে গেল একদম ফাউন্ডেশন লেভেল। এই ফাউন্ডেশন লেভেলের পরেই চলে এলো আর 3 বছরের কোর্স। তাহলে 2 থেকে আর 3 বছর মানে কোন ক্লাসে যাবে বাচ্চাটা? 5-এ। স্বাভাবিকভাবেই এই 2 থেকে আর 3 বছর মানে 5-এ গেল। তাহলে এখানে শুরু করেছিলাম আমরা 3 বছর বয়স থেকে, 5 বছর পড়েছে, মানে এখানে হয়েছে 8 বছর বয়স। 8 বছরের পরে আবার 3 বছর বয়স, মানে 11 বছর বয়সে বাচ্চাটা শেষ করবে। আর 11 বছর বয়সে বাচ্চাটা 5 শেষ করবে। 5 শেষ করে সে 6-এ অ্যাডমিশন নেবে। ঠিক, 6 থেকে 8 অবধি আবার 3 বছর, 6, 7, 8 আবার 3 বছর। এই যে এইটা আবার আমি অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ। এটা হচ্ছে 3 + 2, 5টা হচ্ছে 3 + 2 এ ভাগ, তারপরেরটা। তাহলে 11 বছর থেকে যদি 3 বছর বয়স হয়, তাহলে সেই বাচ্চাটার বয়স হবে 14 বছর। 14 বছর বয়স অবধি বাচ্চাটা পড়বে ক্লাস 8 অবধি। ঠিক, নেক্সট 8 থেকে আবার 4 বছর পড়বে 11, 12, 9, 10, 11, 12। বলছে এইখানেই নাকি এই সেকেন্ডারি, দেখো এখন আর সিনিয়র সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই ভাগটা নেই, এইটাকে বলছে সেকেন্ডারি। ভালো করে লক্ষ্য করো, এই পার্টটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। এইটা হচ্ছে মিডিল আর প্রিপারেটরি, আর এটা হচ্ছে ফাউন্ডেশনাল। ফাউন্ডেশন, প্রিপারেটরি, মিডিল, সেকেন্ডারি। তাহলে আর কোনো কিন্তু হায়ার সেকেন্ডারি বলে কিছু নেই। একদম 9 থেকে 12 অবধি একটাই পড়া, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি পড়া। তারপরে তুমি চলে যাবে সিস্টেমে, কলেজে টলেজে উচ্চশিক্ষায় চলে যাবে। তাহলে নতুন যে কাঠামো সেটা 5 + 3 + 3 + 4। মজার ব্যাপার হচ্ছে তাহলে এখান থেকে স্টুডেন্টকে চয়েস করার সুযোগ দিতে হবে এই জায়গা থেকে।
কি চয়েস করার সুযোগ দিতে হবে? সুযোগ দিতে হবে তুমি সায়েন্স পড়বে না, আর্টস পড়বে না, কমার্স পড়বে না, বা অন্য কিছু পড়বে, সেটা তোমাকে ঠিক করতে হবে। মানে এখন তো সব মিলিজুলি সাবজেক্ট মিলিয়ে একটা হয়, কে বলে বায়ো সায়েন্স, কে বলে ইকোজিও বায়ো, মানে ইকো বায়ো, এরকম একটা কথা বলে, ইকো বায়ো সায়েন্স, এরকম একটা বিভিন্ন সব সাবজেক্টকে মিলিয়ে ঝুলিয়ে পড়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। তাহলে কাঠামোটা মনে রাখবে 5+3+3+4, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? প্রথমে তো কাঠামো রিলেটেড প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন করতে পারে যে কোনো একটা বয়স বলে দিতে পারে, এই বয়সের বাচ্চা কোন স্টেজে থাকবে। ঠিক, তাহলে আমরা দেখেছি আমাদের এজ শুরু হয়েছে, যদি আমরা ভাবি আমাদের এজ শুরু হচ্ছে পড়াশোনার 3 বছর বয়স থেকে। 3 বছর বয়স থেকে আমাদের শুরু হলো। 3 বছর বয়সে শুরু হওয়ার পরে অঙ্গনওয়াড়ি স্কুলে, যেহেতু আমাদের এটা অঙ্গনওয়াড়ি স্কুলটাই আমাদের এখানে প্রচলিত সবচেয়ে বেশি, অঙ্গনওয়াড়ি বললাম, বালবাটিকা, প্রি প্রাইমারি স্কুলটা প্রচলিত। 3 থেকে আবার 3 বছর পড়বে। 3 বছর পরে সে কোথায় ভর্তি হবে? কোন স্কুলে ভর্তি হবে? 3 থেকে 3 বছর পরে সে প্রাইমারি স্কুলে ভর্তি হবে। প্রাইমারি স্কুলে পড়বে 1 and 2, 2 বছর পড়বে। তাহলে এখানে হলো 2 বছর। এইটাকে মিলিয়ে ওরা বলছে 5, স্টার্টিং হচ্ছে আমার পড়াশোনা। নেক্সট, তারপরে আবার 3 বছর পড়বে, মানে 3, 4, 5। বয়স কত হবে? বয়স হবে 8, 9, 10, 11। তারপরে কোথায় যাবে? তারপরে আবার 3 বছর, 6, 7, 8, 12 বছর, 13 বছর, 14 বছর, আর 9, 10, 11, 12, এটা একসঙ্গে যাবে। 15, 16, 17, 18, যা 18 বছর বয়স হয়ে গেল, ভোট দেওয়ার অধিকার পেয়ে গেল। তাহলে এই একটা সিরিজ। তো এখন যদি আমাকে কেউ বলে কোনো বাচ্চার 11 বছর বয়স, সে কোন ক্লাসে পড়বে? ঠিক, 11 বছর বয়স, 11 বছর বয়স মানে সে 5-এ পড়বে। ঠিক, যদি কোনো বাচ্চার 5 বছর বয়স হয়, সে কোন ক্লাসে পড়বে? 5 বছরের বাচ্চা কোন ক্লাসে পড়বে? 5 বছরের বাচ্চা কিন্তু, হ্যাঁ, অঙ্গনওয়াড়ি শেষ, ওয়ানের নিচে যেটা পড়ে, হ্যাঁ, প্রাক প্রাথমিকে পড়বে। 6 থেকে 1-এ পড়তে শুরু করবে। ঠিক, আর 14 বছর বয়সে সে 8 শেষ করবে। ঠিক, 14 বছর বয়স অবধি তাকে আটকানো যাবে না। তাহলে ওইটা কি লিখলেন স্যার? এই 3 বছর 8 থেকে 11, ওটা প্রি প্রাইমারি না? ওটা কি লিখলেন বুঝতে পারলাম না। 3 থেকে, বুঝতে পারছি না। কোনটা বলছো? 8 থেকে 11 বছর বয়স, যেটা ক্লাস 3 to 5, হ্যাঁ, এটাকে কি লেখা আছে বুঝতে পারছি না ইংলিশে। ও, ইংলিশে প্রিপারেটরি। প্রিপারেশন কথাটা শুনেছো তো? প্রিপারেশন, প্রস্তুতি, প্রিপারেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রিপারেটরি মানে প্রস্তুতিকাল। বুঝতে পেরেছো? প্রথম হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি, তারপরে প্রিপারেটরি মানে প্রস্তুতি, তারপরে মিডিল, মধ্য, তারপরে সেকেন্ডারি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, 5 বছর অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক, যেটা যে রাজ্যে যেমন আছে। ঠিক, বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যে তো ওটা মানে প্রাক প্রাথমিক আছে। আমাদের রাজ্যে অ্যাকচুয়ালি এটাকে প্রাক প্রাথমিক বলা হয়, প্রাক প্রাথমিক। ঠিক আছে, প্রি প্রাইমারি। আমাদের রাজ্যে এখন বেশিরভাগ বাচ্চাই কি করছে, আর এখানে যাচ্ছে না, গিয়ে কি করছে, চলে যাচ্ছে ওই বিভিন্ন কিন্ডার গার্ডেন টাইপের স্কুলগুলো আছে না, বেসরকারি স্কুলগুলো, সেখানে চলে যাচ্ছে বাচ্চারা। আর যারা একান্তই যেতে পারছে না, তারা যাচ্ছে সেখানে, মানে জোর জবরদস্তি করে তারাও যায় না, তাদের নামটা জোর করে রাখা হয়। আর তারা যে চাল ডালটা পাচ্ছে না, ওই চাল ডালটা খোলা বাজারে বিক্রি করছে। ঠিক আছে, আমি সেদিন স্টেশনে দেখছি যে ওরকম ডালের প্যাকেট, এবং ডালের সাইজগুলো বড় বড়, যেমন রেশনের চাল একটু ওরা মাঝপথে ঘুরিয়ে দেয়, সেরকম ওই ডালগুলো পুষ্টির জন্য দেওয়া হয়। ডালগুলো হচ্ছে মোটা মোটা ডাল, একটু মুসুর ডাল, সেগুলো স্টেশনে বিক্রি। ডাল, ভাঙা ডাল। হ্যাঁ, ভাঙা ডাল বড় বড় স্টেশনে বিক্রি হচ্ছে। আমি বললাম কোথা থেকে পেলে বলো দেখি এই ডালটা? বলছে আমাদের সব ওইসব সাপ্লাই আসে। আমি বললাম কোথেকে সাপ্লাই আসে? বলছে সাপ্লাই আসে, আমি কি জানি অত? আমি, হ্যাঁ, তুমি কি করে জানবে? সাপ্লাই সব ওই জায়গা থেকে আসছে, মানে লোক ওখান থেকে ডালটা তুলে নেয়, বাচ্চাদেরকে দেয় না,
বা যদি বাচ্চাদেরকে দিয়েও থাকে, বাচ্চারা তো আসেই না খেতে, তো দেওয়ার প্রয়োজন হয় না, তো মার্কেটে চালিয়ে দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, সব বিক্রি হয়। মানে 3 বছর বাচ্চা ভর্তি করে দিচ্ছে আর বলছে যে স্কুলে না গেলে চাল ডাল দেওয়া হবে না, সেই চাল ডালটাই ওরা হ্যাঁ নিয়ে হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ, নিয়ে নিচ্ছে, বাচ্চা যাচ্ছে না নিয়ে নিচ্ছে। আবার জোর করে কোনো বাচ্চা নেই তার নামও লিখে দিচ্ছে, মানে বাচ্চার অস্তিত্বই নেই, সেই বাচ্চা থাকেই না, হয়তো ছেড়ে চলে গেছে। ওদেরও তো কিছু উপায় নেই, কারণ সরকার হচ্ছে খাতা কলম কাগজ বোঝে, সরকারি হচ্ছে কাজের কোনো দাম নেই, কাগজের দাম। যখন এরপরে তোমরা আসবে না সরকারি ফিল্ডে, বা যারা এখন হয়তো ছোটখাটো কোনো জায়গায় কাজ করেছো তোমরা জানো যে সরকারি কাজের কোনো দাম নেই, সরকারি হচ্ছে কাগজের দাম। তুমি কাগজপত্র ঠিক করে রাখো, তোমার আর কিচ্ছু লাগবে না, তুমি পড়াও না পড়াও কিচ্ছু লাগবে না। এখন ফটো তুলছে, ফটো তুলে প্রমাণ। হ্যাঁ, ফটোটা এখন প্রমাণ হয়েছে, সরকার দেখেছে এই সমস্যা, তো ফটো করো, জিও ট্যাগ করো, রিমোট সেন্সিং করো। আরে ডুবে জল খেলে একাদশীর বাবা কিছু করতে পারবে? যে সিস্টেমে থাকবে সে যদি চুরি করব মনে করে, সে যদি মনে করে যে আমি আমার নিজের কর্তব্য পালন করব না, তাহলে কিচ্ছু করতে পারবে না, কেউ কিছু করতে পারে না। ঠিক আছে, তুমি যদি এখন বইটা খুলে বলো আমি পড়াশোনা করব না, তোমার বাবা মা আত্মীয় স্বজন টিচার কিছু করতে পারবে? কেউ পারবে? সবাই মনে করবে হ্যাঁ পড়ছে 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 পড়ছে, রেজাল্ট বেরোনোর পরে বলবে আমার হয়নি, কম্পিটিশন বেশি, আর এই হয়েছে সেই হয়েছে বলে দিল একটা কিছু, কিন্তু আসল ব্যাপারটা কি, পড়াশোনা হয়নি। ঠিক সেরকম বিজনেস ব্যাপার আর কি। তো যাই হোক, এইটা ছিল আমাদের মেন স্ট্রাকচারটা, ভেরি ইম্পর্টেন্ট, বারবার ধরে বলছি, খুব মনে রাখবে, 5+3+3+4। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে কি কি বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে দেখো, প্রথমে হচ্ছে মৌলিক সাক্ষরতা বা ফান্ডামেন্টাল লিটারেসি। আমি বলছিলাম আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম থেকে শিক্ষা নিয়ে এখানে ব্যাপারগুলোকে চেঞ্জ করা হয়েছে। প্রথমটা যেটা দেখলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল লিটারেসি। ফান্ডামেন্টাল লিটারেসি মানে কি, যে তৃতীয় শ্রেণী শেষ করলে শিক্ষার্থীর প্রাথমিকভাবে রিডিং পড়া এবং গণনার দক্ষতা আসবে, সেই দিকে ফোকাস করতে হবে। মানে আগে দেখেছিল যে প্রাইমারি শিক্ষা শেষ করলে ছেলে লিখতে পড়তে পারবে, সেটার দিকে নজর, কিন্তু এখন বলছে না, তৃতীয় শ্রেণীর পরেই আমাদেরকে গোনার ক্ষমতা এবং পড়ার ক্ষমতা যাতে ছেলের মধ্যে চলে আসে সেটা দেখতে হবে। সেই জন্যে কি তৈরি হয়েছে, সেই জন্যে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিউমেরেসি, এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং নিউমেরেসি। দেখো আমি আগেই বলেছিলাম আমাদের সরকাররা না নাম দিতে একদম একদম ওস্তাদ, এমন সুন্দরভাবে নামটা দেবে যে সেই নামটাকে শর্ট ফর্ম করলেও মিনিংটা সেই একই থাকবে। দেখো এর মিনিংটা হয়েছে নিপুণ, NIPUN, নিপুণ ভারত। নিপুণ মানে আমরা তো জানি যে এরকম নিপুণ হাতে বুনেছে, নিপুণ মানে একটা পারফেক্ট, এই কথা, সেই নিপুণ, সূক্ষ্ম। সূক্ষ্ম নিপুণ একদম। তাহলে সূক্ষ্মভাবে একদম সুন্দরভাবে প্রতিটা বাচ্চা ক্লাস 3 শেষ করবে, প্রাথমিকভাবে রিডিং এবং পড়াশোনার দক্ষতা আসবে। অনেক সময় এই নিপুণ ভারত নিয়ে প্রশ্ন আসে, নিপুণ ভারত প্রজেক্টটা কি, কিসের উপর জোর দেওয়া হয়েছে এটাতে? এটাতে হয়েছে তৃতীয় শ্রেণী শেষ করলে শিক্ষার্থী প্রাথমিকভাবে রিডিং পড়া, যেটাকে আমরা বলি এমনি বই দেখে দেখে পড়া, এবং গণনার দক্ষতা, স্বাভাবিক 1 2 3 4 করে গণনার দক্ষতা তার আসবে, এটা আশা করা যায়। নেক্সট আর কি কি রয়েছে শিক্ষা আইনে, বলছে সামগ্রিক শিক্ষা, হলিস্টিক কারিকুলাম। এটা তোমাকে বলছিলাম আমি, হলিস্টিক কারিকুলাম এটা একটা, ওই যে বললাম যা কিছু ফল্ট হয়ে গেছে সেগুলোর এখন রিক্যাপিচুলেশন চলছে। দেখো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, সেদিনে আমি একটা সাক্ষাৎকার শুনছিলাম, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর একটা সাক্ষাৎকার শুনছিলাম, সে একটা ভালো কথা বলছিল। বলছে দেখো আমাকে স্কুলে শেখানো হয়েছে সাইন থিটা কস থিটা, এটা আমার জীবনে কোনো কাজে লাগেনি, কারোর জীবনেই, ম্যাক্সিমাম খুব কম ছেলের জীবনেই কাজে লেগেছে, পরীক্ষায় নাম্বার পাওয়া ছাড়া কিছু কাজে লাগেনি। আমি সেটা পড়তে পারিনি, সেই জন্য আমাকে কি দাগিয়ে দিয়েছে সমাজ, আমাকে বলে দিয়েছে আমি নাকি অঙ্ক পড়তে পারি না। এমন একটা জিনিস শেখাচ্ছ আমাকে, যেই শেখাটা আমার জীবনে কোনো কাজে লাগবে না, আমাকে শেখাচ্ছ আর আমি পারছি না সেটা, আমাকে বলে দিচ্ছ এ বেকার ছেলে, এর নাকি কোনো কাজেই লাগবে না। তাহলে কি দরকার? সেই পুরানো বস্তা পচা জিনিস, এ পড়ে এসেছে, তারপরে সেও পড়াচ্ছে, তারপরে লোককে পড়াচ্ছে, তারপরে লোককে পড়াচ্ছে, চলেই যাচ্ছে এই জিনিস। আরে পড়াটা কাজে লাগাও, কলসে কেবল জল ভরিতে থাকবো, সে জল কখনো পান বা দানের উপযুক্ত হইবে না, সে কলসের জল জল নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে। তো সেই জন্য পুরনো ও প্রচলিত ধারা শিক্ষার সাথে শিল্পকলা, ক্রীড়া, বৃত্তিমূলক শিক্ষা,
এই মতন বিষয়গুলোকে এখানে ঠাঁই দিতে হবে। এটা হচ্ছে হলিস্টিক, সামগ্রিক শিক্ষা দিতে হবে। শিল্পকলা, ক্রীড়া, বৃত্তিমূলক শিক্ষা। আগে ছিল কি, প্রাইমারি স্কুলে কোনো খেলার টিচার ছিল না, এখন দিতে হবে বলছে। বলছে আর্টের টিচার, ড্রয়িং ট্রয়িং শেখাবে, কোনো ছিল না। ড্রয়িং শিখতে হলে কি করতে হবে, বাইরের কোনো টিচারের কাছে শেখো পয়সা দিয়ে। কিন্তু কেন, সে তো শিক্ষার যোগ্য, শিক্ষা অধিকার আইন আছে, শিক্ষা আইনের দ্বারা সে অধিকার আছে, তার শিখবে না সে? মানে এটা কি নতুন ওই যে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, নতুন এডুকেশন পলিসি, এটাই 2020টা, 2020টাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই জন্য বলছি কোন স্কুলে তো নেই এরকম। হ্যাঁ নেই, এখন এটা ঢোকাতে হবে 30 সালের মধ্যে। 30 সাল হচ্ছে ডেডলাইন, 30 সালের মধ্যেই করতে হবে, যার পরিকাঠামো যা আছে তার মধ্যে করতে হবে এটা, ঠিক আছে? নেক্সট, এর সঙ্গে সঙ্গে জুড়েছে শিশুর মানসিক স্বাস্থ্য। শিশুর মানসিক স্বাস্থ্য দেখো, ছোটবেলা থেকেই আমাদের, তোমাদের মার্কশিটগুলো খেয়াল করে দেখবে, তোমাদের যত মার্কশিট আছে ছোটবেলায় প্রাইমারি স্কুলে দিত, সেসব মার্কশিটে লেখা আছে যে শিল্পকলায় ক, তারপর হচ্ছে বিদ্যাচর্চায় বেশভূষা, সাজসজ্জা, হ্যাঁ স্যার আছে। এরকম সব লেখা থাকতো। ওই স্যাররা পর পর দিয়ে দিত, যা এই ছেলেটা ভালো ছেলে, ক দিয়ে দে, এ একটু ছেলেটা কথা শোনে না, বদমাইশি করে, খ দিয়ে দে। কোনো জাজমেন্ট ছিল না, ঠিক? তো করেনি কেউ, করার প্রয়োজন বোধ করেনি, কারণ সবাই জেনেছে যে ভালো অঙ্ক করতে পারে, যে ভালো বিজ্ঞান করতে পারে, সেই ভালো ছেলে, সবাই এটা ভাবতো। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সমাজে যে অঙ্ক পড়তে পারে, বিজ্ঞান পড়তে পারে, তার থেকেও অনেক ভালো ভালো ছেলে রয়েছে বাইরে, যাদের অন্য দিকগুলো অনেক ভালো, অনেক প্রতিভাবান তারা, কিন্তু তারা কোনোদিন সম্মান পায় না। হ্যাঁ হ্যাঁ, ভালো যারা খেলোয়াড়, তারা হয়তো ভালো কোনোদিন পড়াশোনাই করতে পারেনি, কিন্তু তারা খুব ভালো একজন খেলোয়াড়। অনেক লোককে তারা কি করতে পারে, অনেক লোককে তারা খেলার মাধ্যমে আনন্দ দিতে পারে, বা তারা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বিভিন্ন লোকের ফিটনেস বাড়াতে পারে, অনেক কিছু করতে পারে। খেলোয়াড়রা আছে, শিল্পীরা আছে, অনেক কিছু ভালো গুণ আছে। একটা মানুষ ভালো মানুষ হতে গেলে অনেক আছে, অ্যাটলিস্ট বাবা মাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেয় না, এরকম মানুষও তো মানুষ। অনেক বড় বড় অফিসার আছে, তারা বাবা মাকে মেরে তাড়িয়ে দেয়। তাহলে শিক্ষার দামটা কি রইল? এই শিক্ষার জন্য কি তাকে ভালো ছেলে বলা হতো ছোটবেলা থেকে? বলা তো হতো না, কিন্তু সেটা হয়েছে। এইগুলোকে যাতে না হয়, যারা করেছে তারা তো ভেবেচিন্তেই করেছে। তাই শিশুর মানসিক বিকাশটাকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। মানসিক বিকাশ, শিশুর মানসিক বিকাশ। তো এর জন্যে নতুন আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড এসছে স্কুলে। একটা হলিস্টিক রিপোর্ট কার্ড, সেইটা প্রাইমারি স্কুলের একটি বাচ্চার নামে অ্যালট হবে। সেটা 1 থেকে 2-এ চলে যাবে, 2 থেকে 3-তে যাবে, 3 থেকে 4-এ যাবে, 4 থেকে 5-এ যাবে। এবং একটা সিসিই টাইপের কন্টিনিউয়াস ইভলিউশন, প্রত্যেক মাসে মাসে তার এভলিউশন করতে হবে, যে বাচ্চাটা কেমন হয়েছে সেই বাচ্চার এগেনস্টে লিখতে হবে। একটা বিশাল হিউজ ওয়ার্ক, মানে একটা মোটা বইয়ের মতন একটা হলিস্টিক রিপোর্ট কার্ড দিয়েছে প্রত্যেক বাচ্চা ছেলের পেছনে, ঠিক আছে? তো এইটা নতুন এসেছে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে এবারে এসএসসির জন্য, তাদেরকেও আমরা বলছি যে তুমি একটা জিনিস খেয়াল করে যাও, ওই হলিস্টিক রিপোর্ট কার্ডের ব্যাপারটা একটু ভালো করে পড়াশোনা করে যাও, কারণ এখান থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা প্রবল। এটা একটা মানে নতুন মাথা ব্যথার কারণ আর কি, ঠিক আছে? আর খুব ভালো কাজ যে একজন টিচার ইন্টেন্সিভলি নজর রাখবে একটা বাচ্চাকে, সেই বাচ্চার কেমন প্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, মানে গায়ে হাওয়া লাগিয়ে বেতন নেওয়ার দিনটা শেষ। নেক্সট, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি বলে। মাধ্যমিক স্তরে প্রথাগত এবং বৃত্তিমূলক শিক্ষার বিভেদ সেটা মুছতে হবে। মানে কি, মাধ্যমিক স্তরে আমরা ভেবে থাকি বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই হচ্ছে সাবজেক্ট, বাকিগুলো হচ্ছে সব সাবজেক্টের ভাই, তাদের কোনো দাম নেই। কিন্তু এখানে বলা হচ্ছে যে না, শুধু বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এটা সাবজেক্ট না, এর সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টগুলো, রিটেল ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট, এই ধরনের যেসব সাবজেক্ট যেগুলো নতুন নতুন মার্কেটে লাগবে, সেটা পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারে, সেটা মানে বৃত্তিমূলক শিক্ষা হতে পারে, সেইগুলোকে মেন সাবজেক্ট হিসাবে আনতে হবে। এবং তোমরা কিছুদিনের মধ্যেই দেখবে যে আরও কিছু কিছু সাবজেক্ট আমাদের এই সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা আর বৃত্তিমূলক শিক্ষা। যে প্রথাটা চলছিল সেইটা আর চলবে না, নতুন বৃত্তিমূলক শিক্ষা আমাদের এখানে এসে গেছে। নেক্সট, মূল্যায়ন পদ্ধতি। এই মূল্যায়ন পদ্ধতিটাও বদলাতে হবে। মূল্যায়ন পদ্ধতি এমন, আমাদেরকে এমন একটা কল থেকে বাইরে বার করেছে যে আমরা প্রথমেই হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি না হলেও আমরা এডুকেশনালি হ্যান্ডিক্যাপ, মানে আমিও হ্যান্ডিক্যাপ, আমার স্যারও হ্যান্ডিক্যাপ, আমার স্টুডেন্টও হ্যান্ডিক্যাপ। কেন? তার কারণটা হচ্ছে আমরা এমন একটা মূল্যায়ন পদ্ধতির মধ্যে দিয়ে গেছি যে তুমি মুখস্থ করলে বেশি নাম্বার পাবে। তো আমি মুখস্থ করেছি, বোঝার চেষ্টা করিনি। আমি দাগ মেরেছি, স্যার সাজেশন দিয়েছে, আমি মুখস্থ করেছি, ফলে আমি উগড়ে দিয়েছি। লোকে আমাকে ভালো নাম্বার পেলে ভালো ছেলে বলেছে, খারাপ নাম্বার পেলে খারাপ ছেলে বলেছে। আলটিমেটলি আমাকে যে শিক্ষা দেওয়ার যে উদ্দেশ্য ছিল সমাজের উন্নতি, তার বিন্দু মাত্র আমি ঘটাতে পারিনি। মানে আমার পেছনে যে টাকাটা সরকারের নষ্ট হয়েছে বা আমার পরিবারের নষ্ট হয়েছে, সেটা বেকার। তার কারণটা হচ্ছে আমি মুখস্থ করেছি, মুখস্থ করে উগড়ে দিয়েছি জাস্ট।
কিছুই শিখিনি আমি। এই জন্যেই এই মূল্যায়ন পদ্ধতির জন্য এটা হয়েছে। যদি ওই যে যা জানো লেখো বলতে কি বোঝো এরকম ধরনের প্রশ্ন যদি তোমাকে বেশি দিয়ে দেয়, তোমাকে যদি হাতে কলমে শিক্ষা বা যদি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জিনিসপত্র বা অ্যানালিটিক্যাল, তুমি একটা জিনিসকে দেখলে দেখে পড়ে কি করে বুঝতে পারলে, অ্যানালিটিক্যাল জায়গা যদি না দেয়, তাহলে লোকজন মুখস্থই করবে, মুখস্থ করে সেই একই অ্যানালিসিস হবে, আর ওরকম বিদ্যে বোঝায় বাবু মশাই তৈরি হবে। সেই জন্য বলেছে মূল্যায়ন পদ্ধতিতে বদল আনতে হবে, যাতে মুখস্থ বিদ্যার থেকে দক্ষতা ভিত্তিক প্রয়োগমূলক সামগ্রিক শিক্ষার বিস্তার হয়। দক্ষতা ভিত্তিক, যে আমি এই জায়গাটা বুঝতে পেরেছি তো আমি দক্ষ, এরকম না যে আমি মুখস্থ করতে গিয়ে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে যে উত্তরে মিটার পার সেকেন্ড লিখিনি, ভুলে গেছি এককে 3 এসছে, আমার উত্তর লিখে দিয়ে চলে এসেছি, মিটার পার সেকেন্ড লিখিনি, স্যার কেটে 0 দিয়ে দিল, বললো ধর তুই বিজ্ঞানী জানিস না। আরে এটা আবার কোনো কথা হলো? আমি মিটার পার সেকেন্ডটা শুধু লিখিনি বলে আমি বিজ্ঞানী জানি না বলে দিল, এটা কোনো কথা হলো? না, এটা হয় না, এটা হতে পারে না। সে এতটা ক্যালকুলেশন করেছে মানে সে বিজ্ঞান জানে। আর তুমি দেখবে একটা বিজ্ঞানের টিচার, সে সায়েন্সের টিচার, সে বাড়ির একটা ফিউজও সারাতে পারে না। একটা বাড়ির ফিউজ যদি নষ্ট হয়ে যায় সেটা সারাতে পারে না। অথচ যে লোকটা টোটোর দোকানে কাজ করছে, যে লোকটা ঝাল দিচ্ছে, বিভিন্ন ওয়েল্ডিং এর কাজ করছে, সে একটা গাড়িকে ভেঙে তোড়ফোড় করে একটা নতুন সুন্দর গাড়ি তৈরি করে ফেলছে, চেঞ্জ করে দিচ্ছে গাড়িটাকে পুরো। তাহলে আসল বিজ্ঞানটা কে শিখেছে? ও শিখেছে না এ শিখেছে? এ শিখেছে। তার কারণ এ হাতে কলমে শিখেছে। আর ও কি করেছে? ও গলনাঙ্কের সংজ্ঞা মুখস্থ করেছে, স্ফুটনাঙ্কের সংজ্ঞা মুখস্থ করেছে, পরীক্ষায় দিয়েছে। ও বোঝেইনি গলনাঙ্ক কি জিনিস, স্ফুটনাঙ্ক কি জিনিস। এইটা হচ্ছে মূল্যায়নের জন্য। সেই মূল্যায়ন পদ্ধতিকে পুরো বাতিল করে নতুন হলিস্টিক মূল্যায়নের কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে ওই ধরনের মুখস্থ বিদ্যার থেকে বেশি গুরুত্ব দিতে হবে দক্ষতা ভিত্তিক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন। নেক্সট, মাল্টিডিসিপ্লিনারি লার্নিং, মানে একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে যাওয়ার তোমাকে সুযোগ দিতে হবে। এইটাকে লোকে অনেক ভুলভাল ব্যাখ্যা করেছে, যে এখন কেউ হয়তো বলবে আমি কিছু দূর পড়াশোনা করে আমি বায়োলজি পড়িনি, আমি কি বলে ডাক্তার হব, আমি কিছুই পড়িনি, আমি ইকোনমিক্স পড়িনি, বলবে আমি ইকোনমিক্স পরীক্ষা দেবো। এরকম জেনারেলি কেউ বলে না, কিন্তু বলছে যে এইরকম বিভিন্ন দিক, তুমি পড়াশোনা করেছো, তোমাকে বললো তুমি আর্টস পড়েছো, তার মানে তোমার আর সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা চলবে না, মানে তুমি কিছু জানতে পারবে না। তাহলে দেখো যারা আর্টস পড়েছে তাদের অনেকগুলো দিক বন্ধ হয়ে গেল। সে যদি মনে করে যে আমি পরবর্তীকালে নার্সিং বা সেবা করতে পারবো, আমার সেবার মানসিকতা আছে, আমি নার্সিং পড়তে পারবো, সে আর পড়তে পারবে না। কেন? কারণ সে আর্টস পড়েছে। তার হয়তো সেই গ্রামে এমন একটা স্কুল আছে যে স্কুলে সায়েন্স পড়ার সুযোগই ছিল না, সে বাধ্য হয়েছে আর্টস পড়তে, তাকে বলে দিচ্ছে যে তুমি আর পড়তে পারবে না। এই যে দ্বিচারিতা, এই যে অন্যায়, সেইটা তো আর চিরজীবন চলবে না, না, কিছুদিন চলেছে। তাই বিভিন্ন দিকের বিষয়গুলিকে অধ্যয়নের উৎসাহ প্রদান, এটা মাল্টিডিসিপ্লিনারি লার্নিং এর মধ্যে পড়ছে। এটাও কিন্তু এনইপি 2020-তে বলা রয়েছে। নেক্সট, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন। বিভিন্ন বড় বড় যে সংস্থাগুলো আছে, মানে বড় বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের স্বায়ত্তশাসন দিতে হবে, তাদের উপর সরকারি খবরদারি বন্ধ করতে হবে। কারণ সরকারের অনেক কিছু দায় দায়িত্ব থাকে, সরকার সেই দায় দায়িত্বগুলো পালন করুক। শিক্ষার দিকটা শিক্ষাবিদ বা শিক্ষার যে ব্যক্তি আছে তাদেরকে ছেড়ে দিলে ভালো কাজ হবে। সরকার সেখানে নাক গলাতে গেলেই বেশি সমস্যা, সেই জন্যে স্বায়ত্তশাসন। শিক্ষার আন্তর্জাতিকরণ। আন্তর্জাতিকরণ মানে কি? বলছে এক একটা ইউনিভার্সিটি থেকে টিচার অন্য জায়গায় যাবে, তারা শিক্ষা নিয়ে আসবে, বা অন্য ইউনিভার্সিটি থেকে টিচার এই বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আসবে, এবং ছাত্ররাও একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এখানে একটা ক্লাস্টার সিস্টেম করা হয়েছে। ক্লাস্টার সিস্টেম মানে কি? ক্লাস্টার 3-4টে স্কুল নিয়ে একটা ক্লাস্টারের কথা বলা হয়েছে। যে কোনো জায়গায় হতে পারে যে একটা স্কুলে আছে সেখানে কোনো ফিলোসফির টিচার নেই, বা একটা স্কুল আছে সেখানে কোনো পল সায়েন্সের টিচার নেই। তো কি হবে? ছেলেরা পল সায়েন্স বা ফিলোসফি পড়বে না? পড়বে। তো কি হবে? সেই ক্লাস্টারের মধ্যে 4টে স্কুল নিয়ে একটা ক্লাস্টার হয়েছে, এই স্কুলের টিচার এখানে আসবে, এখানে এসে শিক্ষাদান করে যাবে, আবার এখান থেকে যদি কোনো এক্সট্রা টিচার থাকে সে ওই জায়গায় যাবে। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে এখানে ইন্ট্রোডিউস করতে বলা আছে। নেক্সট, প্রবেশিকা পরীক্ষার সরলীকরণ। প্রবেশিকা পরীক্ষার সরলীকরণ মানে বলছে যেগুলো বড় বড় কেস সেইগুলোতে অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা করতে। অনেকে এই প্রস্তাবটাকে বলা হয়েছে যে সব সেন্ট্রালের হাতে চলে যাবে, বা সেন্ট্রাল এক নিয়ে যাচ্ছে। দেখো সব জিনিসেরই ভালো খারাপ দিক আছে, ঠিক? তো ভালো দিক হচ্ছে এইটাই যে মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে একটা সিলেবাসের উপর পড়াশোনা হবে, কেউ একটু বেশি জানবে কেউ একটু কম জানবে এরকম না, মোটামুটি একটা সিলেবাসের উপর পড়াশোনা হবে। আর অসুবিধা হচ্ছে এটাই, তাহলে আঞ্চলিক ইতিহাস বা আঞ্চলিক যেসব অ্যাটাচমেন্ট সেগুলো ছাত্রছাত্রীরা জানবে না, সবাই ন্যাশনাল ব্যাপারটা জানবে। আমাদের যে আঞ্চলিক ব্যাপারগুলো আছে, ছোটোখাটো আমাদের এখানে যেসব বিপ্লবী যারা সেই অর্থে অত বড় মর্যাদা পায়নি, তাদের ক্ষেত্রে
তাদেরগুলো আমরা হয়তো আর জানলামই না। ঠিক এই ধরনের সমস্যা এখানে আসতে পারে। সেই জন্য প্রবেশিকা পরীক্ষার সরলীকরণ একটা বিতর্কিত বিষয়, তবুও এইটা এর একটা গুরুত্বপূর্ণ প্রসপেক্ট। তাহলে নেক্সট আগেরটা আমি বলে রাখি আরেকবার, তাহলে কি কি ছিল। প্রথম হচ্ছে পুরনো প্রচলিত শিক্ষার সঙ্গে হলিস্টিক কারিকুলাম আসছে, নমনীয়তা আসছে, যে কোনো সাবজেক্টের ছেলে অন্য সাবজেক্টে যেতে পারে, মূল্যায়ন পদ্ধতিতে বদল আসছে। তারপরে দেখলাম মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং, একটা জায়গা থেকে অন্য ব্রাঞ্চে ছেলে যেতে পারে, আর্টস থেকে সায়েন্সের সাবজেক্টে পড়তে যেতে পারে, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার আন্তর্জাতিককরণ। এই হচ্ছে আমার কেস। এছাড়াও আরো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে উল্লেখ করা আছে। দেখো, একটা ছেলেকে শিক্ষা বললেই হবে না, যারা বাস্তবে শিক্ষার সঙ্গে যুক্ত তারা জানে যে একটা ছেলে 13-14 বছরের ছেলে বা একটি মেয়ে যার বাড়িতে খুব খুব সমস্যা, মানে কার কত সমস্যা তোমাদের কোনো আইডিয়াই হয়তো নেই। অনেকের আইডিয়া আছে, আবার অনেকের কোনো আইডিয়াই নেই যে কত ধরনের সমস্যা হতে পারে। ঠিক, তারা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যখন ফিল্ডে আসবে তখন দেখবে নিজেরই খারাপ লাগবে যে এদেরকে ছোট করা। এই কত ছেলে আছে, তোমাদের বন্ধু বান্ধব আছে, দেখেছো তোমরা, কত কষ্ট করে একটা পরীক্ষা দিতে যায়, কত টাকা জমিয়ে টিউশন করে বা সেখানে ওখানে কাজ করে একটা ফর্ম ফিল আপের টাকা জোগাড় করে। সেই ফর্ম ফিল আপের টাকা জোগাড় করে সে পরীক্ষা দিতে যাচ্ছে, বাসের ছাদে উঠে বাসের বাম পাড়ে ঝুলে পরীক্ষা দিতে যাচ্ছে। পরে দেখতে পেলো পরীক্ষাটাই কি হলো, কিছু লোক কেস করে দিল, কিছু লোক চুরি করলো, পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল। দিনের পর দিন, বছরের পর বছর, কিছু লোক চুরি করছে, কিছু লোক কেস করছে, সাফার হচ্ছে সেই বাচ্চাগুলো। এরা যে কি কষ্টের মধ্যে, কি যন্ত্রণার মধ্যে দিন কাটায়, সেটা তাদের সঙ্গে না মিশলে কোনোদিন দেখা যাবে না। তো এরকম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ অনেক গ্রুপ আছে। ঠিক, একটি ছেলে এমনি মেয়ে আছে, সে মেয়েটির মা ছেড়ে দিয়ে চলে গেছে বাবাকে, তো বাবাও তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই মেয়েটি এখন দিদার কাছে মানুষ, দিদা আবার মামাই তো কন্ট্রোল করে। সে মামা বলছে না এবার আর পড়াশোনা করা যাবে না, এবারে তোকে বিয়ে দিয়ে দিতে হবে, বা তুই চলে যা তোর মতন করে, দেখে নিয়ে যে আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। এবারে তাকে নিয়ে কি সমস্যা। এই যে জায়গাগুলো, এইগুলোকে বলা হচ্ছে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, SEDGE। এই সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, এদের এডুকেশনের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। তার জন্য কি লাগবে, হোম দরকার হলে হোমের ব্যবস্থা করতে হবে, অন্য যা কিছু প্রয়োজন হয় সরকারি তরফ থেকে সেই সাহায্য করতে হবে। এবং প্রত্যেককে বলা আছে, হেডমাস্টার থেকে শুরু করে BDO, SDO, OC, প্রত্যেককে বলা আছে যদি কখনো এরকম কোনো বাচ্চা পাওয়া যায় তার কিন্তু শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2030 সালের মধ্যে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড এখনই চালু হয়ে গেছে কিছু কিছু জায়গায়। আগে আমরা করতাম কি, BA অর BSc, এটা করা হতো 3 বছর জেনারেলি সময় হতো। এখন বলছে BA BSc তার সঙ্গে ইন্টিগ্রেটেড বিএডটাও হয়ে যাবে এর সঙ্গে একবারে, মিলিয়ে কত হবে, 4 বছরের কোর্স হবে এক একটা জায়গাতে এইভাবে। সেক্ষেত্রে কি হবে, বিএড কলেজগুলোর অস্তিত্ব বিলোপ হয়ে যাবে, বিএড কলেজগুলোর আর অস্তিত্ব সেভাবে থাকবে না, এইভাবে যদি সিস্টেম চলতে থাকে। নেক্সট, শুধুমাত্র কি এটা হলে হবে না, টিচারদেরও দেখতে হবে 50 ঘন্টার, মিনিমাম 50 ঘন্টার মানোন্নয়নের ক্লাস, আপগ্রেডেশন প্রশিক্ষণ টিচারদেরকে নিতে হবে বছরে, প্রতি বছর অন্তত 50 ঘন্টার আপগ্রেডেশনের ক্লাস করতে হবে, যেটা সবচেয়ে বড় এবং জরুরি বিষয়। একজন টিচার চাকরি পেয়ে মনে করে আমার আর শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই, চলতেই থাকবে সারা জীবন এভাবেই, ফলে ছাত্রছাত্রীরা সাফারার হয়। নেক্সট, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য প্রচুর ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বিদ্যালয়ে। এখন এই যে আজকে আমরা যে বোর্ডটায় পড়াশোনা করছি, এই বোর্ডটা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক, আগামী দিন প্রত্যেক স্কুলে ক্লাসে এই বোর্ড দিতে হবে, ডিজিটাল স্মার্ট বোর্ড দিতে হবে। বিভিন্ন স্কুল তার নিজের আর্থিক ক্ষমতার মধ্যে করেছে এবং বিভিন্ন স্কুলে এর মতনই একটা জিনিস প্রজেক্টর সিস্টেম দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দিয়েছে, এবং কি পড়াতে হবে সেইটা পর্যন্ত একদম পুরো রেকর্ডিং করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে ধরে ধরে সেখানে রেকর্ডিং করে দেওয়া আছে, কিন্তু যত্ন সদিচ্ছা হয়নি। সেরকম আরেকটা ব্যবহার করা হয়েছে PM ই-বিদ্যা। PM ই-বিদ্যা এটা একটা অ্যাপ এবং এটা একটা প্রজেক্ট, এর মধ্যে যদি ঢোকা হয় তাহলে তুমি টোটাল সমস্ত ক্লাসের যা কিছু আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেখানে সব এক্সপ্লেন করা আছে, ব্যাখ্যা করা আছে বিভিন্ন টিচারদের দ্বারা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, আরো আপগ্রেডেশন হচ্ছে ধীরে ধীরে, ছবি সহ আপগ্রেডেশন হচ্ছে, পরে পাওয়া যাবে। এই ছিল আমাদের জাতীয় শিক্ষানীতির টুকরো টুকরো পয়েন্ট এবং তার পার্সপেক্টিভ, মানে আগে যেটা ছিল, মানে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড।
এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে একটা পরিবর্তন আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে কি, সেটা প্রথমে যেটা ছিল সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা মিশন, সেইটা সর্বশিক্ষা অভিযানটা মিশনটা ছিল কত ছিল, ক্লাস 8 অবধি বাচ্চাদের জন্য। পরবর্তীকালে 2018 সালে এই সর্বশিক্ষা মিশনটা বদলে গিয়ে হয়ে গেছে সমগ্র শিক্ষা। কেন হয়েছে সমগ্র শিক্ষা বলতে? সর্বশিক্ষার মধ্যে ছিল কারা, ক্লাস 5 থেকে 8 অবধি বাচ্চারা ছিল, ক্লাস 8 অবধি বাচ্চারা, ঠিক আছে। তার মধ্যে মাধ্যমিক শিক্ষাকে নিয়ে আসা হলো সমগ্র শিক্ষার মধ্যে, 8 অবধি বাচ্চারা হলো, প্লাস 10 অবধি বাচ্চাদেরকে নিয়ে আসা হলো, এবং টিচারদেরকে নেওয়া হলো, সমগ্র টিচারদেরকে নিয়ে এসে তৈরি হলো সমগ্র শিক্ষা অভিযান। ঠিক, এটা তৈরি হয়েছিল 2018 সালে। সর্বশিক্ষা অভিযানকে সিজ করে সমগ্র শিক্ষা মিশন তৈরি হলো 2018 সালে। এই হচ্ছে আমাদের একটা হিস্টোরিক্যাল চেঞ্জেস। এবারে এর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এর সিনারিওতে পশ্চিমবাংলার অবস্থা কি সেইটা আমরা দেখব। এর জন্য কিছু প্রশ্ন, যেটা আজকের পড়ার টপিকের ওপর থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো, তো কোশ্চেনগুলো ছিল এটাই যে শিক্ষা ভারতের কোন তালিকাভুক্ত, কেন্দ্রীয়, রাজ্য, যুগ্ম, সংসদীয়? যুগ্ম হবে। যুগ্ম তালিকাভুক্ত। হ্যাঁ, কত সালে হয়েছিল যুগ্ম তালিকায় এসেছিল? 68 হ্যাঁ, 1976, 1976 42তম সংশোধনী, তাই তো? নেক্সট, কততম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে শিশুর মৌলিক অধিকার হিসাবে গ্রহণ করা হয়েছে? কততম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে শিশুর 86তম সংশোধনী। নেক্সট, শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হয়? ইম্পর্টেন্ট, কার্যকর 2010 সালে কার্যকর হয়। 2009 সালের আইন 2010 সালে কার্যকর হয়। এটা কিন্তু কনফিউশন তৈরি করে অনেক সময়, 2009ও লিখে দেয় অনেকে। নেক্সট, নিপুণ ভারত এটা কি? এটা হচ্ছে একটি অ্যাপ, এটা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা, রিডিং পড়া ও গণনার ক্ষমতা তৈরি করার লক্ষ্যে প্রয়াস, মুখস্থের ক্ষমতা বৃদ্ধির প্রয়াস। এটা হবে রিডিং পড়া ও গণনা ক্ষমতা তৈরি করা। ঠিক, তৃতীয় শ্রেণীর বাচ্চা তৃতীয় শ্রেণী শেষ করলে তার, হ্যাঁ ঠিক লিখেছে উত্তর, তৃতীয় শ্রেণীর শিক্ষা শেষ করলে তার রিডিং পড়া এবং গণনার ক্ষমতা তৈরি হয়ে যাবে, তার লক্ষ্যে প্রয়াসটাই হচ্ছে নিপুণ ভারত। নেক্সট, ভারতে মোট কয়টি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয়? মানে কয়তবার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয়? 3বার। কত কত? 68, 86 আর 20। হ্যাঁ, 86টাকে উল্টে দিলে হয়, আর হচ্ছে 20। 92 সালে কিন্তু, যেটা ছিল 92 সালে আলাদা করে শিক্ষানীতি হয়নি, 92 সালে এটার পরিমার্জন হয়েছিল, ঠিক আছে, 92 সালে। নেক্সট, 86টার কিছু পরিমার্জিত হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10+2 কোন শিক্ষানীতি? এটা কোন শিক্ষানীতির অংশ, মানে কোন জাতীয় শিক্ষানীতি? এনইপি 1986 ছিল 10+2, ঠিক। নেক্সট, বর্তমান শিক্ষার প্রস্তাবিত কাঠামো কোনটি? 5+2+3+4? ডিএটা 5334, ভেরি গুড, 5334 বর্তমান শিক্ষার প্রস্তাবিত কাঠামো। নেক্সট, এনইপি 2020 অনুসারে একজন শিক্ষককে ন্যূনতম কত সময়ের আপগ্রেডেশন প্রশিক্ষণ? 50 বছর না, হ্যাঁ, প্রতি বছরের 50 ঘন্টা ন্যূনতম তাকে করতে হবে, ঠিক। নেক্সট কোশ্চেন, কোনটি হলিস্টিক কারিকুলামের অংশ নয়? হলিস্টিক কারিকুলাম বলছিলাম সামগ্রিক শিক্ষা, কি? শিল্পকলাকে সাধারণ স্কুল শিক্ষায় আনয়ন, মূল্যায়ন শুধুমাত্র বিষয়ভিত্তিক নয়, মানসিক বিকাশের প্রতি নজর, বয়স নির্বিশেষে যে কোনো ক্লাসে পড়ার সুযোগ। একটু ট্রিকি কোশ্চেন, ভেবে উত্তর দাও, কোনটা হবে? ডিএটা হবে, বি তাহলে ডি, স্যার বি হবে। আচ্ছা দেখছি, ডি হবে স্যার।
ডি এরটাই হবে বয়স আচ্ছা, নির্বিশেষে হ্যাঁ দেখো, দিকটা হ্যাঁ উত্তর ডিটা হওয়া উচিত। তার কারণ হচ্ছে শিল্পকলাকে সাধারণ স্কুলে অবশ্যই এটা কারিকুলামে। মূল্যায়ন শুধুমাত্র বিষয় ভিত্তিক নয়, অনেকে বিটা বলেছো, বিটা কেন হবে না? দেখো, মূল্যায়ন শুধুমাত্র বিষয় ভিত্তিক নয়। হ্যাঁ, মূল্যায়ন তো শুধু বিষয় ভিত্তিক করা যাবে না বলছে তো, মানে যেগুলো ক্লাসে পড়ানো হচ্ছে শুধুমাত্র সেইগুলো করা যাবে না, তার বাইরেও অনেক বিষয় আছে, সেইগুলোকেও মূল্যায়ন করতে হবে। সেই জন্য মূল্যায়ন বিষয় ভিত্তিক নয়, এটা কিন্তু কারিকুলামেরই অংশ। ঠিক। নেক্সট, মানসিক বিকাশের প্রতি নজর। মানসিক বিকাশের প্রতি নজর তো অবশ্যই দিতে হবে, তাছাড়া তো কোনো জিনিসই ঠিক না। তাহলে লাস্ট হচ্ছে বয়স নির্বিশেষে যে কোনো ক্লাসে পড়ার সুযোগ। দেখো, এইটা কিন্তু শিক্ষার আইনেরই অংশ। বয়সের উপর ডিপেন্ড না করে তার মানে মানে তার যেখানে পড়ার যোগ্যতা আর কি, সেখানেই তাকে দিতে হবে, এটা অংশ। কিন্তু এটা হলিস্টিক কারিকুলাম না। ঠিক। এখন স্যার নির্দিষ্ট করে দিয়েছে এই ক্লাসের উপর বয়সে হ্যাঁ, এখন এই ক্লাসে এই বয়সে পড়তে হবে, সেই বয়সে তুমি এসো, এসে তুমি পড়ো। এইটা কিন্তু হলিস্টিক কারিকুলামের অংশ না, তাই উত্তরটা হবে। আপনি ইংলিশ মিডিয়ামে সব ড্রপ দিয়ে তুলে দিচ্ছে, রেখে দিচ্ছে এইসব প্রশ্ন। হুম, অনেক ধরনের, শিক্ষার থেকে বেশি জালিয়াতি কিছু নেই। কারণ শিক্ষা ডাইরেক্টলি কারোর ক্ষতি করে না, স্লোলি ক্ষতি করে, তাই না? যে শিক্ষায় সরকারের নজরও নেই, কেউ মরে যায় না তো। ছোটবেলা তুমি যদি এখন শিক্ষা মানে না এক পাও, মাস বেশি তাই এরকম করছে, তুলে দিচ্ছে, রেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 1 মাসের জন্য করছে, তখন বাচ্চার মায়েদেরকে দেখেছি, বাবাদেরকে দেখেছি, তাদের তো মনে হয় যে আরে বাচ্চার জন্মটা 1 মাস আগে হলে ভালো হতো, নাহলে এর জন্য একটা ক্লাস বসে যাচ্ছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে সর্বশিক্ষা অভিযান কবে সমগ্র শিক্ষা অভিযান হয়ে যায়? সর্বশিক্ষা অভিযান 2018 সালে। আমরা যতদূর পড়িয়েছিলাম সেখান থেকে 10টা কোশ্চেন রেডি করতে পেরেছে, সেই 10টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। এইগুলোই হচ্ছে সমগ্র শিক্ষা। হ্যাঁ ঠিক, সমগ্র শিক্ষা আমাদের সমগ্র শিক্ষা বলছি আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির ফার্স্ট পার্ট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেটাতে কি থাকে? সেটা হচ্ছে এর ইমপ্লিমেন্টেশন, এইটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, এবং পশ্চিমবাংলায় কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যায়নি বা যাবে না। পশ্চিমবাংলা যেহেতু যৌথ তালিকা, সেই জন্য রাজ্যেরও একটা বক্তব্য থাকে এবং সে থাকে, রাজ্যেরও ক্ষমতা থাকে। সেইটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এবং এই রিলেটেড, শিক্ষা রিলেটেড যে প্রজেক্টগুলো এখন স্কুলে চলছে, সেই প্রজেক্টগুলো আমাদেরকে করতে হবে। তার কারণ এইটা নতুন করে ঢোকানোর কারণটাই হচ্ছে এটা, যে ক্লার্ক আমার স্কুলে আসবে, সেই ক্লার্ক কিন্তু অবশ্যই কিছুটা জেনে আসবে। এত কাজ পাচ্ছে না, এত কাজ আছে, তো সেখানে গেলে বুঝতে পারা যাবে যে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল সবই কিন্তু ওই একজন ব্যক্তির উপর নির্ভর করে, তিনি হচ্ছেন স্কুলের ক্লার্ক। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ডিউটি অ্যান্ড হেভি ডিউটি। তো ঠিক আছে, একটা জিজ্ঞাসা ছিল, বলো। বলছিলাম স্যার আপনি কি একটু বলতে পারবেন এই 15 নাম্বারের যে কম্পিউটারের একটা ব্যাপার ছিল, ওটা শুধু কি টাইপিং টেস্ট না কম্পিউটারের নলেজও থাকতে হবে? না না না, টাইপিং টেস্ট। Only শুধুমাত্র টাইপিং টাইপিং টেস্ট, তাই তো? টেস্ট, হ্যাঁ টাইপিং টেস্ট, টাইপিং টেস্ট। ওটা এটা হওয়ার পরে, যখন তোমার ভেরিফিকেশনের পরে ওটা টাইপিং টেস্ট হবে, ওটা প্রতি মানে এর আগের বারও ছিল, টাইপিং স্পিড দেখা হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হয়, টাইপিং স্পিডের নিয়ম জানো তো তোমরা মোটামুটি? টাইপ, আসলে 10 মিনিটের মধ্যে একটা কিছু লিখতে দেখায়। হ্যাঁ জানো। তো সেখানে আমাদের একটা পরিমার্জনের ব্যাপারও আছে, মানে একটা পার্সেন্টেজ আছে তোমার ভুল হলে সেটাকে অ্যালাউ করে দেওয়া হয়, তার পরের যে পার্সেন্টেজে ভুল হলে সেটাই সমস্যা হয়। তো সাথে সাথে তোমরা একটু টাইপিংটাও প্র্যাকটিসে রাখবে, যারা প্র্যাকটিস নেই, যাদের একবার কিছু জনের তো প্র্যাকটিস আছে, ছোটোখাটো কম্পিউটার তো কোথাও না কোথাও শিখেছো অনেকেই, যারা শেখনি একদমই তাদের জন্যও বলবো যে অন্তত টাইপিংটা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ওইটাতে একটা তো পরীক্ষার হলে গিয়ে ব্যাপার স্যাপার না, একটু ভুল হয়ে যেতে পারে বেশি। একটু খেয়াল রাখতে হবে। ইংরেজিটার চাপটা কমেছে, ইংরেজিটায় 15 থেকে 10 হয়েছে না, ইংরেজি চাপটা কমেছে। ঠিক, ঠিক আছে। টাইপিং টেস্টটা কি খুব স্পিডে করতে হয়? না, খুব স্পিডের প্রয়োজন নেই। মোটামুটি একটা স্পিডে থাকলে হবে। হ্যাঁ, টাইপিং স্পিড খুব স্পিডে করতে হয়, মোটামুটি স্পিড থাকলেই যেটা আমাদের যেটা ওদের মানে কি বলবো ক্রাইটেরিয়া, সেটা ফুলফিল হয়ে যাবে। বিরাট স্পিডে করতে হবে এমন কিছু ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ করতে তো হবে এবং নির্ভুল করতে হবে, কয়েকটা শুধুমাত্র ভুলের ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে, হ্যালো স্যার। বলো। হ্যাঁ বলছিলাম স্যার, আমাদের যে এইগুলো এক্সামগুলো মক টেস্ট যেগুলো হচ্ছে, এই আমাদের এই
সিএ এর উপরে, কিন্তু স্যার টপিক তো লেখা নেই, ওটা কি ক্লাস ওয়াইজ হচ্ছে? না না, ওটা টপিক ক্লাস ওয়াইজ হচ্ছে না, মানে টোটাল সমস্ত জিনিসই ওর মধ্যে মেলানো আছে। মক টেস্ট শুধু ক্লাস ওয়াইজ হচ্ছে, যেগুলো হচ্ছে ক্লাস ওয়ার্ক, মানে ক্লাসের ভেতরে যেগুলো আমি করাচ্ছি এইগুলো হচ্ছে ক্লাস, আজকের যে ক্লাস হলো তার উপরে। কিন্তু যেটা তোমাকে মক টেস্টের জন্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টোটালটাকে মিলিয়ে হচ্ছে। তুমি প্রশ্নগুলো দেখলেই তো বুঝতে পারবে যে কোনটা হিস্ট্রি থেকে পড়েছে, জিওগ্রাফি থেকে আছে, স্পোর্টস থেকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, সব মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ। এখন আমি দিনে একটা এক্সাম তো তাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। কর্পোরেশন আর পৌরসভা কিটা? হ্যালো, হ্যাঁ, কর্পোরেশন আর পৌরসভা কি এক না? না, কর্পোরেশন আর পৌরসভা আলাদা। কর্পোরেশন মানে হচ্ছে Corporation আর- পুরসভা, কর্পোরেশন মানে হচ্ছে আচ্ছা, কর্পোরেশন মানে হচ্ছে পুরসভা, আর মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা। মানে হচ্ছে পৌরসভা, ঠিক। সাইজের ডিফারেন্স, কর্পোরেশন বড়, মিউনিসিপ্যালিটি ছোট, এবং টাকা পয়সারও ব্যাপার আছে। এটা স্বায়ত্তশাসন আছে। কাজবাজও অনেক ভালো হয়। হ্যাঁ, ঠিক ঠিক। প্রত্যেকদিন অনেকে রাস্তায় আবার ঝাড় দেয়। কর্পোরেশন এলাকায় আছি বা পৌরসভা এলাকায় আছি এইটাই বলে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, জন্য বলছি। মানে যে আমরা কর্পোরেশনে বাস করি, পৌরসভা এলাকায়, কিন্তু কেউ অনেক খুব কম লোকই বলে মিউনিসিপ্যালিটি এলাকায়। ঠিক ঠিক আছে। নির্দিষ্ট নির্দিষ্ট তো কম্পিউটারের জন্য তো সার্টিফিকেট হবে না স্যার? কিটা? সার্টিফিকেট কম্পিউটারের জন্য সার্টিফিকেটটা ওই সার্টিফিকেট? টাইপিং টেস্টের জন্য যে ওই সময় কি সার্টিফিকেটটা দেখতে চাই হ্যাঁ, কোর্স করেছে কিনা? না 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 না, কোর্সের সার্টিফিকেট ওরকম কোনো, ফর্ম দেখতে চাই না স্যার? না 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 না, শুধু স্পিডটা দেখবে, সার্টিফিকেটের দরকার নেই। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, বাই। হ্যাঁ স্যার, ঠিক আছে।